খুব পরিষ্কার সবাই দেখতে পাচ্ছ, এটা আমি লিখেছি ফেস ভ্যালু। এই নাম্বার সিস্টেমের ক্লাসটা স্টার্টই করছি আমি ফেস ভ্যালু দিয়ে। ফেস, আমরা যা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ফেস। এই ফেস ভ্যালু বলতে আমরা কোনো অঙ্কের প্রকৃত মান, এর আরেকটা বাংলা আমরা লিখছি, এর বাংলাটা হচ্ছে প্রকৃত মান। আমি এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানই দেখিয়ে দেবো। সবকটা ভার্সানই জানা খুব প্রয়োজন। সবকটা এই এদের নামগুলো জানা প্রয়োজন আছে। প্রকৃত মান যেমন জানা প্রয়োজন আছে, ফেস ভ্যালুও জানা প্রয়োজন আছে। কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটা বোঝায়। কি জিনিসটা? আমি ধরো 2537 এই নাম্বারটা আমি লিখেছি। এবার এই নাম্বারটা আমি জানতে চাইছি, এই যে নাম্বারটা আমি লিখেছি এই নাম্বারটাতে এই 5 যে সংখ্যাটা তার প্রকৃত মান বা ফেস ভ্যালু কত। এখান থেকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, খুব সাধারণ একটা কোশ্চেন। 5, আগে আমি লিখে নিই 2537 সংখ্যাটিতে, প্রত্যেকে আমার সাথে সাথে লিখবে, দেখবে আর এক্সট্রা করে প্রিপারেশন নিতে হবে না, এখনই প্রিপারেশন হয়ে যাবে। সংখ্যাটিতে 5 প্রকৃত মান কত, 5 প্রকৃত মান কত, এইটা হচ্ছে কোশ্চেন। এখানে 4টে অপশন আমাদের দেওয়া থাকে। ধরো অপশন এ তে থাকলো 50, অপশন বি তে থাকলো 5, অপশন সি তে থাকলো 500, অপশন ডি তে থাকলো 5000। বিভিন্ন অপশন আমরা থাকতে পারে। তো আমাকে জানতে হবে যে এর ফেস ভ্যালু কি। ফেস ভ্যালু যা আমরা দেখতে পাচ্ছি, এই নাম্বারটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই ফেস ভ্যালু। অনেকেই উত্তর করছো, খুব সুন্দর, একদম ঠিক হচ্ছে। যা দেখতে পাচ্ছি, আমি যদি এই নাম্বারটাকে শুধু দেখি, কি দেখতে পাচ্ছি? নাম্বারটাকে বড় করে দেখছি, শুধু নাম্বারটায় আমি 5ই দেখতে পাচ্ছি, তাহলে ফেস ভ্যালু 5, অন্য কিছু ভাবার নেই এখানে। 5 সংখ্যাটার ফেস ভ্যালু 5, জাস্ট 5, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এখানেও বি অপশনটা আমাদের কাছে ঠিক। অন্য কিছুই আর ভাববো না, বেশি কিছু ভাববোই না এটাকে নিয়ে। কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটাই বোঝায়। অঙ্ক, এখানে অঙ্ক মিন্স এই যে নাম্বারটা তৈরি হয়েছে এটাকে আমি নাম্বার বলছি, আর এগুলোকে বলছি অঙ্ক। নাম্বার মানে সংখ্যা। এই প্রত্যেকটা এই যে তৈরি হয়েছে না, এই আলাদা আলাদা করে গুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট। 2 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 3 একটা ডিজিট, 7 একটা ডিজিট। এই 4টি ডিজিট নিয়ে এই নাম্বারটা তৈরি হয়েছে। দিস ইজ এ 4 ডিজিট নাম্বার। 2537 ইজ এ 4 ডিজিট নাম্বার। এখানে 4টে ডিজিট আছে, একটা ডিজিট 2, একটা ডিজিট 5, একটা ডিজিট 3, একটা ডিজিট 7। ডিজিটের বাংলা হচ্ছে অঙ্ক, আর টোটালটাকে আমরা বলছি সংখ্যা। তাহলে 2537 সংখ্যাটা 4টি ডিজিট নিয়ে তৈরি হয়েছে। সেই 4টে ডিজিটের মধ্যে আমি যে 5 যে ডিজিটটা আছে তার প্রকৃত মান জানতে চেয়েছিলাম, তার প্রকৃত মান 5। প্রত্যেকে বুঝতে পেরেছো? যত রকম কথা বলা যায় এইটার জন্য সমস্ত রকম বলে দিয়েছি। খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে শোনো, এখনই প্রিপারেশন হয়ে যাবে, এক্সট্রা করে আর কোনোদিন প্রিপারেশন নিতে দরকার পড়বে না। রাইট, নেক্সট আমি যাচ্ছি প্লেস ভ্যালু। প্লেস, এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু এর আনসারটা রয়েছে। প্লেস ভ্যালু, প্লেস তার বাংলা নাম কি? প্লেস মানে হচ্ছে কোন একটা স্থান, তাহলে স্থানীয় মান। আমরা প্রত্যেকে এটা লিখে নিই। প্রত্যেকেই লিখে নিই যেরকম লেখা আছে। প্লেস ভ্যালু লেখা আছে, এরকম প্লেস ভ্যালু লিখি, ব্র্যাকেট দিয়ে লিখি স্থানীয় মান। প্রত্যেকে লিখে নিয়েছি। লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে জানাও, ইয়েস হলে ওয়াই, নো হলে এন। যদি আমাকে কখনো স্টপ করতে হয় তখন আমাকে বলে দেবে, এস লিখে দেবে, তাহলে আমি সেই জায়গাটা স্টপ করব কিংবা আরেকবার বোঝাবো। এই শর্টকাটগুলো আমরা ইউজ করব অনলাইন ক্লাসে। লেখা হয়ে গেলে ইয়েস, না হলে নো, আর আমাকে যদি রিপিট করতে হয় তাহলে লিখে দেবে রিপিট। আর খুব ভালো করে মনে রাখো, যদি আমাকে এই বোঝানোটা আরেকবার রিপিট করতে হয় তাহলে ওখানে লিখবে আর রিপিট।
আমি বুঝে যাব কি করতে হবে। প্লেস ভ্যালু খুব ভালো, মনে রাখতে হবে না, জাস্ট এই নামটা ভালো করে যার মনে থাকবে সেই নামের সাথে সাথেই বুঝে যাবে আমাকে কি করতে হবে। প্লেস, প্লেস মানে স্থান, সেখান থেকে এসছে স্থানীয় মান, ভ্যালু মানে মান। যার যা স্থান আছে সেই স্থান অনুযায়ী তার মান তৈরি হচ্ছে। এই যে নাম্বারটা এখানে রয়েছে 623405, আমি যদি এখানে লিখি 1, 10, 100, 1000, 10,000, TTH, আর তারপরে কি হবে এল, ঠিক আছে। এটা আমি ইংরেজিতে লিখলাম, আমি এখানে বাংলাতেও লিখে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ফার্স্ট আমি কি দেখব? ফার্স্ট আমি দেখব, সেই আমি 4 নিচ্ছি। 4, এই 4 কোন স্থানে বসে রয়েছে, 4 এর স্থান কোথায়, 4 এর প্লেসটা কোথায়, 4 কোন প্লেসে বসে আছে। 4 আমাদের 100 প্লেসে বসে আছে, আর বাংলাতে শতক 100 প্লেসে বসে আছে। তাহলে আচ্ছা, যদি নাম্বারটা শুধু এতটুকু থাকতো 405, যেটুকু আমি ইয়েলো করেছি, তাহলে নাম্বারটা কি হতো? নাম্বারটা হতো 405, 405, 405। আমি যে 400 বললাম সেখানেই আমার আনসার 400। তাহলে প্লেস ভ্যালু অফ দিস 4 ইজ 400, 400s, এস, কারণ এটা বহু বচনে আছে, প্লুরালে আছে, 400s। খুব ভালো করে এই জায়গাগুলো খেয়াল করবে। আর এই যদি 3 এর প্লেস ভ্যালু আমি জানতে চাই, 3000s, 3000, আর 0 যদি প্লেস ভ্যালু জানতে চাই, 0 প্লেস ভ্যালু যে প্লেসেই বসে থাকুক না কেন, 0 প্লেস ভ্যালু অলওয়েজ 0, 0 প্লেস ভ্যালু অলওয়েজ 0। তাহলে আমি আবার রিপিট করছি অন্য একটা নাম্বার দিয়ে, আমি 2 এর প্লেস ভ্যালু জানতে চাইছি। কোশ্চেনটা কি? হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 2, রাইট? হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ দিস 2? 2 কোন পজিশনে আছে? TTH, 10,000, 2 10,000, রাইট। অনেকেই আনসার করছে, খুব সুন্দর আনসার করছে। খুব ভালো করে শোনো, লিখে রাখি নাও, প্রিপারেশন এখনই হয়ে যাবে। 20,000 ইন ওয়ার্ডস, 20,000 ইন ওয়ার্ডস যখন আমরা লিখবো 20,000, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। এবার প্লেস ভ্যালু থেকে আমি কিছু ম্যাথ দেবো, তোমরা এখনই প্র্যাকটিস করে নাও, এখনই সেগুলো লিখে নাও, লিখে লিখে এখনই করে নাও, আলাদা করে আর প্রিপারেশন নিতে হবে না। প্রত্যেকে আনমিউট করে থাকো, প্রত্যেকে মিউট করে থাকো। একজন কেউ আনমিউট করেছে, তপন, তুমি মিউট করে নাও। আমি কিছু ম্যাথস দিচ্ছি এখান থেকে, তোমরা এক এক করে ম্যাথসগুলোকে করো। খুব সোজা সোজা ম্যাথস, যদি টোটাল ম্যাথসটাই সোজা তাও একটু দেখে নাও। কোশ্চেন লেখো 56952। কোশ্চেন খুব ভালো করে লিখবে, তাতেও পড়াশোনাটা হয়ে যাবে, এখানেই পড়াশোনা হয়ে যাবে। 56952 এই সংখ্যাটিতে, এই সংখ্যাটিতে 5 এ স্থানীয় মানের 1 নম্বর, ওর আন্ডারে 1, দুটো কোশ্চেন আমি দিচ্ছি। পার্থক্য কত? দেখো, পার্থক্য যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স, DIFFERENC, ডিফারেন্স। আর এটা হচ্ছে সাম। ডিফারেন্স মিনস অলওয়েজ বড়টার থেকে ছোটটা বিয়োগ, ডিফারেন্স মানে অলওয়েজ বড়টার থেকে ছোটটা বিয়োগ। তাহলে আমরা এখানে আনসারটা কি করব? অনেকেই আনসার দিচ্ছে, ভেরি গুড, খুব সুন্দর। 5 এর দুটো স্থানীয় মান, হ্যাঁ দুটোই আনসার ঠিক। খুব তাড়াতাড়ি ফার্স্ট আনসার দেওয়ার চেষ্টা করবে, কে কত ফার্স্ট আনসার দিতে পারে দেখবো। খুব ভালো হচ্ছে আনসারগুলো। তাহলে ফার্স্ট আমরা যেটা করব, এখানে দুটো 5 আছে, এই একটা 5, এই একটা 5, দুটো 5 এর স্থানীয় মানটা আমরা বের করে নেব।
তাহলে দুটো 5 এর স্থানীয় মান কি কি? একটা 5 এর স্থানীয় মান হচ্ছে 5 এর পর 1 2 3 4 চারটে জিরো, আর একটা 5 এর স্থানীয় মান হচ্ছে 5 জিরো। এবার এই দুটোকে নিয়ে আমাদের যা কাজ করার করতে হবে। খুব ধীরে সুস্থে করো, ধীরে সুস্থে বোঝো, একদম ভুল করবে না। তাহলে একটা আমাদের কি করতে হবে? একটা যোগ করতে হবে, একটা বিয়োগ করতে হবে। প্রত্যেকেই জানো এর আনসার গুলো, খুব ইজি ম্যাথ। হ্যাঁ, অনেকেই আনসার দিয়েছে, প্রত্যেকেরই আনসার ঠিকঠাক আছে। তাহলে এটা আমি যদি যোগ করি 5005, এটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? কেউ একজন লিখে দাও দেখি কমেন্ট বক্সে, 49950, 49950। হ্যাঁ, দুটো আনসার আমি পেয়ে গেছি। খুব ধীরে সুস্থে আমরা ম্যাথগুলোকে করবো, আস্তে আস্তে বুঝবো, টোটাল বোঝার মধ্যে যেন কোনো প্রবলেম না থাকে সেটা দেখবো। তাহলে এই যে যেটুকু আমি এই করালাম সেটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? যদি ইয়েস হয় ওয়াই দেবে, ওয়াই লিখবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাও কয়েকজন ওয়াই লিখে দাও, আমি রাইট, ভেরি গুড, গুড। প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো, না বোঝার কিচ্ছু নেই, একদম ইজি একটা ম্যাথ। ঠিক আছে, আমি নেক্সট আরেকটা কোশ্চেনে আমি এখানে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, যে রিরাইট দি ফলোয়িং নাম্বার। আমি ইংলিশ বাংলা দুটোই বলে দিচ্ছি। রিরাইট দি ফলোয়িং নাম্বারস, নাম্বারস মানে আমি কয়েকটা করতে দেবো, বাই ইন্টারচেঞ্জিং, কোশ্চেনগুলো লিখে নাও, নোটস তোমরা পেয়ে যাবে, তাও আমার সাথে সাথে লেখো, বাই ইন্টারচেঞ্জিং দি ডিজিটস, লিখলেই পড়াটা হয়ে যাবে। ডিজিটস at the thousands and ones place। এই কাজটা করার পর এই কোশ্চেনটা থেকে আমি আরেকটা কাজ করব। 15603, ফার্স্ট কে আনসার দেয় দেখি, এই কোশ্চেনটা দেখি কে এইটা বুঝে আনসার দিতে পারে, তারপর আমি আবার আরেকটু কিছু বলবো। ফার্স্ট কার আনসার আছে আমি তার জন্য ওয়েট করছি, দেখি ফার্স্ট আনসারটা কার থেকে আসে। ভেরি গুড, ধৃতি পাল ফার্স্ট আনসার দিয়েছে, একদম রাইট, ভেরি ফার্স্ট আনসার করেছে, একদম ঠিক আনসার করেছে। পর্ণা রায় সেকেন্ড আনসার করলো। সুমন মন্ডল থার্ড আনসার। ওকে, একদম ঠিক লিখেছো। হ্যাঁ, একদম একদম সবারই আনসার ঠিকঠাক আসছে। তাহলে কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি, এইখান থেকে অন্য ধরনের ম্যাথ আসতে পারে, আমি আগে কোশ্চেনটা আমাকে বুঝতে হবে। আমি যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে এখানে, সেই ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারছি কিনা সেটা সবার আগে আমাকে ভাবতে হবে, যে আমি ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পেরেছি, তারপর তো তার সেকেন্ড পার্ট কিংবা তার থার্ড পার্ট। ফার্স্ট যে কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পেরেছি কিনা সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। কি করেছি? ইন্টারচেঞ্জিং দি ডিজিটস অ্যাট দি 1001 প্লেস। তাহলে থাউজেন্ডস আর ওয়ান প্লেস যে ডিজিট গুলো আছে সেই ডিজিটগুলো আমি ইন্টারচেঞ্জ করব। তাহলে এখানে কি কি প্লেসে কি কি আছে সেটা আগে আমাকে দেখতে হবে। থাউজেন্ডস প্লেসে কি আছে? থাউজেন্ডস প্লেসে আছে, আমি ইয়েলো করলাম, আর ওয়ান্স প্লেসে আছে 3, আমি সেটাকে ইয়েলো করলাম। জাস্ট এই দুটোকে আমি ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করলে আমি কি পাচ্ছি? 1 এর পজিশনে ঠিক আছে, এখানে আমি গ্যাপ রাখছি, 6 এর পজিশনে ঠিক আছে, 0 এর পজিশনে ঠিক আছে, এটা গ্যাপ রাখছি। তাহলে এখানে আসছে 3, এখানে আসছে 5, 13605। ভেরি ইজি। এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিভাবে চেঞ্জ হয়ে যায় দেখো। ফার্স্ট আমি রিরাইট করলাম, এইবার আমি এখানে কোশ্চেন করছি, আফটার ইন্টারচেঞ্জ find the difference of the place values of 3 and 5।
in the difference of the place values of 3 and 5 after interchange. এই কোশ্চেনটা যেটা আমি দিলাম, এই আফটার ইন্টারচেঞ্জ করে যে আমি কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা কিন্তু এটার সাথে জুড়ে যাবে। এই কোশ্চেনটা কিন্তু এই পজিশনে চলে যাবে, এখানে জুড়ে যাবে। কোশ্চেনটা এই পজিশনে চলে যাবে, এটার সাথে জুড়ে যাবে। আমি এই পার্টটাকে সরিয়ে দিচ্ছি, যে কাজটা করেছিলাম সেই পার্টটাকে আমি সরিয়ে দিচ্ছি, আমি ওই পার্টটাকে নিয়ে চলে আসছি। এই পার্টটা কিন্তু এটার সাথে জুড়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে কোশ্চেনটা দেখছো আস্তে আস্তে বাড়ছে। প্রথমে যে পার্টটা আমি করেছিলাম এই পার্টটা, এটা কিন্তু থাকবে না, এত ইজিটা কিন্তু থাকবে না, এটা আমি সরিয়ে দিচ্ছি। অনেকেই আনসার করছে আফটার ইন্টারচেঞ্জ ফাইন্ড দি ডিফারেন্স অফ দি প্লেস ভ্যালুজ অফ 3 and 5, রাইট? 3 এর প্লেস ভ্যালু কি আছে আফটার ইন্টারচেঞ্জ সেটা আমি দেখি। 3 এর প্লেস ভ্যালু আসছে 3000, আর 5 এর প্লেস ভ্যালু, 5 তো ওয়ান্স প্লেসে আছে, ওয়ান্স প্লেসে যে থাকবে তার প্লেস ভ্যালু সেটাই থাকবে, তার প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু সেম থাকবে। 3000 থেকে যখন আমি 5 মাইনাস করছি 2995, রাইট? এখানে আর একটা কোশ্চেন এখানে অ্যাড করে নাও। আফটার এই পজিশন থেকে যেটা আমি পেলাম, ঠিক এই পজিশন থেকে যেটা আমি পেলাম, যে নাম্বারটা পেলাম, সেখানে যে দুটো 9 আছে তার প্লেস ভ্যালু ডিফারেন্স কি হবে? দেখি কে ফার্স্ট অ্যান্সারটা দিতে পারে। এখানে যে দুটো 9 আছে তার প্লেস ভ্যালু ডিফারেন্স কি হবে? ভেরি গুড, দিদি পাল ফার্স্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, পিয়ালি তারপর পর আনসার আসছে, একদম সব ঠিকই আসছে আনসার। খুব ইজি জিনিস, কিন্তু এই জিনিসগুলোকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমি প্র্যাকটিস করব তত এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ইজি হয়ে যাবে। কোশ্চেন কিভাবে বড় হচ্ছে দেখো, একটা জিনিস তোমাদেরকে মনে বলে দিই, কোশ্চেন যখনই বড় হবে না, জানবে অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, সেই কোশ্চেন ইজি হবে, জেনারেলি তাই হয়, অনেক বেশি ইনফরমেশন সেখানে দেওয়া। কোশ্চেনটা ভালো করে পড়বে, পড়ে প্রতিটা ওয়ার্ডের মিনিং তোমার জানা আছে কিনা সেটা সবার আগে দেখবে। যে কোনো কোশ্চেন তোমরা এই ক্লাসটা করছো, এই ক্লাসটা করার পর এই ধরনের কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করবে, আমরাও কিছু কোশ্চেন দেবো, দেখবি এই ওয়ার্ডের মিনিং গুলো কি আমার জানা আছে। কিগুলো বের করে, হ্যাঁ এই কোশ্চেনের মিনিং গুলো যদি তোমার জানা থাকে তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে। ঠিক আছে, প্লেস ভ্যালু মোটামুটি এরকমই থাকবে, প্লেস ভ্যালুর আর বিশেষ কিছু থিওরি নেই। যা এবার করতে হবে, প্লেস ভ্যালুকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার আমি প্লেস ভ্যালু ছেড়ে দিয়ে বেসিক কয়েকটা জিনিসে চলে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো আমাদের ভীষণ কাজে লাগবে। হ্যাঁ, এখানে 810টা কিভাবে, এই দুটো নাম্বারের প্লেস ভ্যালু ডিফারেন্স কি কি হবে? এর যে প্লেস ভ্যালু সেটা হচ্ছে 900, আর এই 9 এর যে প্লেস ভ্যালু সেটা হচ্ছে 90। এই দুটোকে মাইনাস, 900 থেকে 90 মাইনাস করে 810 আমি পাচ্ছি, এখানে পাচ্ছি 810। ঠিক আছে, কেউ একজন হয়তো বুঝতে পারোনি, সে এখন বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি এখান থেকে একটা কোশ্চেন বলেছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দিস প্লেস ভ্যালু অফ 2 9, এই ম্যাথটা থেকে। ঠিক আছে, প্লেস ভ্যালু নিয়ে আমরা আরো ম্যাথ প্র্যাকটিস করব, আরো কিছু যাতে আরো ট্রিকি ম্যাথ কিছু প্লেস ভ্যালু দিয়ে প্র্যাকটিস করা যায় সেরকম কিছু ম্যাথস আমি দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। আমি নেক্সট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা অনেকেই জানি, তাও আমি সবকটা জিনিস আমি একটু করে বারবার করে বলে দিচ্ছি, যাতে তোমরা একবার আমাদের পড়াটা হয়ে যায়। দেখো এখানে আমি কতগুলো ডট আঁকছি, খুব ফাস্ট কাউন্ট করে বলো কটা ডটে আমি এঁকেছি, কে ফাস্ট বলতে পারে দেখি। দেখি ফার্স্ট কার আনসার আছে। 15, সন্দীপ, অঙ্কনা 16। হ্যাঁ, 16 ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কনাই সেক্ষেত্রে ফার্স্ট আনসার দিয়েছে ঠিক, আর ও দিয়েছিল ভুল। আমি যে কাউন্ট করলাম, কিভাবে কাউন্ট করলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16।
কাউন্টিং স্টার্ট করলাম 1 থেকে, আর এই যে কাউন্ট করলাম, এই যে কাউন্টিং নাম্বার, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার। দেয়ারফর কাউন্টিং নাম্বার স্টার্টস ফ্রম 1, এটা লিখে নাও। কাউন্টিং নাম্বার স্টার্টস ফ্রম 1 ইজ কল্ড ন্যাচারাল নাম্বার। কাউন্টিং নাম্বারস starts from 1 is natural number. কাউন্ট করতে যে নাম্বারটা আমরা ইউজ করছি সেটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এর বাংলাটা কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। ওকে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ আরেকবার বলছি, রাইট। কাউন্টিং নাম্বার স্টার্টস ফ্রম 1 ইজ ন্যাচারাল নাম্বার। কাউন্টিং নাম্বার কি? যখনই আমরা কেউ কিছু আমাদের কাউন্ট করতে দেবে আমরা কিন্তু 1 থেকে স্টার্ট করব। তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 করে চলছে, আনকাউন্টেবল। কতগুলো ন্যাচারাল নাম্বার আছে বলতে পারবো না, যেই যা বলবো তারপরেও আছে। তাহলে কাউন্টিং নাম্বার স্টার্টস ফ্রম 1 ইজ কল্ড ন্যাচারাল নাম্বার। এর বাংলাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, এরপরে যাচ্ছি আমি প্রাইম নাম্বার। ভেরি ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু করার আছে। সেটা হচ্ছে প্রাইম নাম্বার, যার বাংলা হচ্ছে, বাংলা কেউ বলতে পারবে? বাংলা হচ্ছে, ঠিক ঠিক, বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। দেখো, প্রাইম নাম্বার নিয়ে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে প্রাইম নাম্বার নিয়ে। আমি এক এক করে তোমাদের বলছি, শোনো। ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ প্রাইম নাম্বার। সবাই খাতা পেনে নিশ্চয়ই বসেছো, তাও আর একবার মনে করে দিচ্ছি। আমি যা যা লিখছি খুব ঝট করে লেখো। 1 2 3 4 5 6 7 8 9 10। সবারই লেখা হয়েছে? লেখা হয়ে গেলে ওয়াই লিখবে। হ্যাঁ, সবারই লেখা হয়ে গেছে। এইবার আমি প্রত্যেকটার গায়ে একটা করে অ্যারো দেবো। অ্যারো দিই, প্রত্যেকে অ্যারো দিয়ে দাও, অ্যারো দিয়ে দাও। অ্যারো দিয়ে দিয়েছি, প্রত্যেকের অ্যারো দেওয়া হয়ে গেছে। এইবার যে কাজটা করব, এই অ্যারোর পাশে কি লিখবো? অ্যারোর পাশে লিখবো এই যে নাম্বারটা আমি লিখেছি, এই নাম্বারগুলোকে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায় বা ভাগ করা যায়। 1 কে কি কি দিয়ে ভাগ করা যায়, 2 কে কি কি দিয়ে ভাগ করা যায়, 3 কে কি কি দিয়ে ভাগ করা যায়, সেগুলো পাশে পাশে লিখবো। 1 কে শুধু 1 দিয়েই ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। 2 কে 1 আর 2 দিয়ে, 3 কে 1 আর 3 দিয়ে ভাগ করা যায়। 4 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। কি কি দিয়ে ভাগ করা যায় মানে কার কার টেবিলে 4 আছে, কার কার নাম তার ঘরে 4 আছে, সেটা ভাবলেও হবে। 1 দিয়ে, 2 দিয়ে আর 4 দিয়ে। 5 কে 1 দিয়ে আর 5 দিয়ে। 6 কে 1 দিয়ে 2, হ্যাঁ 2 দিয়ে ভাগ করা যাবে। 2টা তাহলে আগে লিখি, 2 দিয়ে, 3 দিয়ে আর 6 দিয়ে। 7 কে 1 দিয়ে আর 7 দিয়ে। 8 কে 1 2 4 আর 8, তাই তো? আর 9 কে কি কি দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে, 3 দিয়ে আর 9 দিয়ে। 10 কে কি দিয়ে ভাগ করা যাবে? কেউ একজন লেখো দেখি চট করে, দেখি কে লিখতে পারে। 10 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 10 কে সবাই ঠিক লিখেছো, 1 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে। এইবার আমরা কিছু কিছু নাম্বারকে গোল করব। কোন, আমি এখানে ইয়েলো কালার করছি, তোমরা গোল করো। যে নাম্বারগুলো ঠিক দুটো করে নাম্বার দিয়ে ভাগ করা যায় সেই নাম্বারগুলোকে আমি ইয়েলো করছি। 2 কে করলাম, 3 কে করলাম, 5 কে করলাম, 7 করলাম, আর এখানে কিছু নেই। আর যে নাম্বারটাকে একটা নাম্বার দিয়েই ভাগ করা যায় সেই নাম্বারটাকে আমি কি করছি? সেই নাম্বারটাকে আমি এরকম একটা করে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখছি পাশে। ঠিক আছে, সবাই এটা করেছি? সবাই কি এটা করেছি? কমেন্টে লিখে দাও ওয়াই,
যখনই জিজ্ঞেস করবো ইয়েস অর নো, সবাই করেছি এ, তখন ওয়াই, আর নো হলে এন। সবাই এটা করেছি। দেখো এখানে যে নাম্বারগুলোকে আমি ইয়েলো করেছি আর তোমরা সার্কেল করেছো, সবাই সার্কেল করেছো, ঠিক সেই নাম্বারগুলোই কিন্তু আমার মৌলিক সংখ্যা। এই যে কাজটা আমি করলাম এটা মনে রাখবে, অন্য কিছু মনে রাখবে না, এই জিনিসটা মনে রাখবে আমি যা করলাম এখানে। এই যে যেগুলোকে আমি ইয়েলো করেছি, সার্কেল করছি এখন, সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা কি? দেখো এদেরকে কি কি দিয়ে ভাগ করা গেছে, খুব ভালো করে দেখো এই দুটো নাম্বারকে। 2 কে দেখো 1 দিয়ে ডিভাইড করা গেছে, আর 2 দিয়ে ডিভাইড করা গেছে। 2 তো এই নাম্বারটাই ছিল, মানে দ্যাট নাম্বার ইটসেলফ। 3 কে 1 দিয়ে ডিভাইড করা গেছে, 3 দিয়ে ডিভাইড করা গেছে। হ্যাঁ, 1 এবং সেই সংখ্যা, মানে 2 কে 3 কে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা গেছে। তাহলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এইটা যেমন আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। আর একটা জিনিসও মনে রাখবো, একদম ঠিক, দুটি করে উৎপাদক। দেবপ্রিয়া দাস লিখেছে যার দুটি করে উৎপাদক আছে, একদম ঠিক, এটাই আমি বলতে চাইছিলাম, ওইটা লিখে দিল। যে সংখ্যার জাস্ট দুটি করে উৎপাদক আছে, উৎপাদক কাকে বলে? যেগুলো দিয়ে ভাগ করা গেল, যেগুলো দিয়ে ভাগ করা গেল এই সংখ্যাটাকে, সেইগুলো হচ্ছে উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে এইগুলোকে আমি কি বলবো? এগুলো হচ্ছে ফ্যাক্টর, FACTOR, বাংলায় হচ্ছে উৎপাদক। লিখে রাখো, ঠিক আমি যেরকম লিখছি পাশাপাশি লেখো, এখনই সমস্ত পড়াটা হয়ে যাবে। লেখো, দেখো পড়া রেডি হয়ে যাবে। তাহলে যে সংখ্যার ঠিক দুটো করেই উৎপাদক আছে তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। প্রত্যেকের ক্লিয়ার এই জায়গাটা? ওয়াই আর এন লিখে দেবে, কেউ রিপিট করতে হলে আর লিখবে। অনেকগুলো ওয়াই আমি পেয়েছি, অনেকগুলো ওয়াই পেয়েছি। তাহলে সবাই এটা বুঝেছি, কোনো অসুবিধা নেই এখানে। দেখো এখানে কিছু কিছু জিনিস একটু মনে রাখতে পারলে ভালো হয়। 1 to 10 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 4। এই জিনিসটা একটু লিখে রাখবে, অনেক সময় হঠাৎ করে কাজে লাগে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে, তখন আবার কাউন্ট করে বেড়াবো। আমি কিছু কিছু একটু জিনিস বলে দেবো, এরকম মৌলিক সংখ্যা কতগুলো কি আছে একটুখানি লিখে নাও। এই জিনিসটা লিখে নাও, 1 to 25, এটা পাশে একটু বক্স করে লিখে নাও 9, 25 to 50, এটা হচ্ছে 6টা নাম্বার আছে, আর 50 to 100, এখানে 10টা নাম্বার আছে। তাহলে কত নাম্বার হচ্ছে দেখো তো 1 to 100 এর মধ্যে? দেখি ফার্স্ট আনসার কেউ একজন করো কমেন্টে। হুম, ঠিক। এখানে 25, 25টা নাম্বার মৌলিক সংখ্যা রয়েছে এখানে। এই জায়গাটা থেকে কত কিছু জিনিস করা যায় দেখো। মৌলিক সংখ্যা স্টার্ট করেছি কোথা থেকে? 2 থেকে। 1 কিন্তু মৌলিকও নয় আর একটা যৌগিকও নয়। যৌগিকের ইংরেজি হচ্ছে কম্পোজিট। তাহলে 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কিন্তু 2 থেকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর 2টা কি সংখ্যা, জোড় না বিজোড়? 2 হচ্ছে জোড়, ইভেন, ই লিখে দাও। ইভেন হলে ই, অড হলে ও। তাহলে 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, একমাত্র 2ই সেটা হচ্ছে জোড় মৌলিক, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। ঠিক আছে? অখণ্ড সংখ্যায় আমি আসবো, অখণ্ড সংখ্যায় আমি আসবো, অখণ্ড সংখ্যায় আমি এখনো আসিনি, একটু এরপরেই আসবো। 1 যৌগিক না মৌলিক না, ঠিক আছে? 1, হ্যাঁ, শূন্য, অড না ইভেন? শূন্য, ইভেন, আমি আসবো ওগুলোতে। এই রিলেটেড যা যা কোশ্চেন আছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এই রিলেটেড যে এইটুকু যা আমি শেখালাম এই রিলেটেড যদি কিছু কোশ্চেন থাকে। মৌলিক সংখ্যা আমাদের স্টার্ট হচ্ছে 2 থেকে, ঠিক আছে? 2 থেকে স্টার্ট হচ্ছে। এই 2 আর 5 একটা কিন্তু বিশেষ পজিশন আছে, একটা বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এদের। 2 থেকে স্টার্ট হচ্ছে মৌলিক সংখ্যা। 1 মৌলিক না যৌগিক না, 1 ন্যাচারাল নাম্বার, 1 হোল নাম্বার, 1 ইন্টিজার, 1 অড নাম্বার, 1 অনেক কিছুই, কিন্তু 1 মৌলিক না যৌগিক না, 1 সংখ্যা।
ঠিক আছে, এখানে কয়েকটি জিনিস একটু লিখে নাও, লেখো 1 নাম্বার দিয়ে। ওপরে একটা হেডিং দাও, প্রপার্টিজ, PROPERTIS, প্রপার্টিজ অফ প্রাইম নাম্বার। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা সমস্ত পরীক্ষার জন্য। তোমরা এখন টেটের প্রিপারেশন নিচ্ছ, এই যে ম্যাথটা তোমরা শিখছো, যে কোনো এক্সামের জন্য এই ম্যাথ কাজে লাগবে। ম্যাথের বেসিক জায়গাটা শেখো, বেসটা ভালো তৈরি করো, যে কোনো ম্যাথ রিলেটেড কোশ্চেন বুঝে যাবে, যে কোনো শর্টকাট প্রসিডিওর খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না শর্টকাট প্রসিডিওরটাকে বুঝতে কিংবা সেটাকে মনে রাখতে, যদি বেসটা খুব ভালো থাকে। 1 নম্বর লেখো, দি লোয়েস্ট প্রাইম নাম্বার ইজ 2। দি লোয়েস্ট লেখাচ্ছি তার কারণ হচ্ছে লিখতে লিখতে তোমার পড়াটা হয়ে যাবে, পরে আর প্রিপারেশন নিতে হবে না। জাস্ট ফার্স্ট ক্লাসটা আমি যা যা বলছি সব শোনো, যা ইনস্ট্রাকশন দিচ্ছি যেরম যেরম বলছি সব কথা কথা শোনো প্রত্যেকে এই ক্লাসটাতে। পরে এই ক্লাসটাতে অটোমেটিকলি দেখবে তোমার আমি কি বলছি সেগুলো ঠিক কিনা। দি লোয়েস্ট প্রাইম নাম্বার ইজ, যা লেখাচ্ছি যা বলছি সব শোনো, লোয়েস্ট প্রাইম নাম্বার ইজ 2। পরেরটা লেখো, 2 ইজ, তোমরা অনেকে ভাবছো না লেখার দরকার নেই, নোট পেয়ে যাবো, স্ক্রিনশট নিয়ে নেবো, এসব করতে যাও না, লিখে নাও, দেখো এখনই রেডি হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসগুলো থেকে তোমরা বুঝে যাবে যে কেন আমি লিখতে বলেছি। 2 ইজ অনলি ইভেন প্রাইম নাম্বার, অনলি ইভেন প্রাইম নাম্বার, অনলি এই জায়গাটা বলছো, অনলি ইভেন প্রাইম নাম্বার, 2 ইজ অনলি ইভেন প্রাইম নাম্বার। নাম্বার 3, লোয়েস্ট অড প্রাইম নাম্বার ইজ 3, লোয়েস্ট অড প্রাইম নাম্বার ইজ 3, সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা হলো 3। বাংলায় লেখার দরকার হলে বাংলাতেও লিখে নাও, সব থেকে ছোট, লোয়েস্ট মানে সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা হলো 3। ঠিক আছে, এইটুকু প্রত্যেকে বুঝে গেছো। YN লিখে দাও, প্রত্যেকে এটুকু বুঝে গেছি। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, এখানটা আমি একটু এটাকে আমি বক্সের মধ্যে রাখছি, আর একটা কোশ্চেন এখানে আমি দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 49 এখানকার মৌলিক সংখ্যাকে আমি প্রাইম PN হিসাবে লিখছি, প্রাইম নাম্বারগুলি কি কি, দেখি কে কে ঠিক করে আনসার করতে পারে। স্পেস দিয়ে লিখে দাও, কমা দিতে গেলে সময় বেশি লাগবে, স্পেস দিয়ে লিখে দাও, একটা নাম্বার লিখে স্পেস দিয়ে দাও। সেভেন্টিন, 19, 23, 29, 31, 31 এর পর, 31 এর পর কি হবে? হ্যাঁ 37, 41, 43, 47, ঠিক 43, 47, কটা নাম্বার আসলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কি মিস গেছে? আমি যে লিখেছি এখানে কি মিস গেছে, কে বলতে পারবে? আমি যেখানে লিখেছি কি মিস গেছে? রাইট, সুখদেব মাইতি, একদম ঠিক, একদম ঠিক, 41। টোটাল 15টা হবে কিন্তু, টোটাল এখানে আসবে 15টা। আচ্ছা, একটা জিনিস এখানে একটু খেয়াল করো তো, এই যে 3 এখানে রয়েছে, 3 ছাড়া বাকি কোনো নাম্বার কি 3 দিয়ে ডিভিজিবল আছে এখানে? কোনো নাম্বার কি 3 দিয়ে ডিভিজিবল আছে? দরজাটা বন্ধ কর, শব্দ ডিভিজিবল নেই এখানে, এক্সেপ্ট 3। আর একটা জিনিস খেয়াল করো,
আর একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে 2 আর 5 এই দুটো নাম্বারকে আমি অন্য কালার করছি। 2 আর 5 তোমরা ওই দুটোকে গোল করে রাখো, নাম্বার দুটোকে ওই দুটো নাম্বারকে জাস্ট গোল করে রাখো। এবার বাকি যে নাম্বারগুলো দেখছো তার ইউনিট ডিজিটে মানে এককের ঘরে কি কি নাম্বার আছে লিখে ফেলো তো দেখি, কি কি ভ্যারাইটি পাচ্ছ। এককের ঘরে কি কি নাম্বার পাচ্ছ, বাকি যে নাম্বারগুলো আছে তার এককের ঘরে কি কি নাম্বার পাচ্ছ সেগুলো দেখি একটু লিখে ফেলো তো। আমি বলছিলাম দেখো ভালো করে, 2 আর 5 এই দুটো নাম্বারকে আমি যদি বাদ দিই, দেখো এই চারটে ডিফারেন্ট ডিজিট আমি কিন্তু পাচ্ছি। খুব ভালো করে দেখো এই জায়গাটা, দেখো। আচ্ছা, আমি তো 1 to 49 বলেছি, এবার একটুখানি এগোই। কোশ্চেন নাম্বার 2 তে আমি 50 to 70 এই মৌলিক সংখ্যাগুলো প্রাইম নাম্বারগুলো কি কি আমি সেটা লিখি। প্রত্যেকে লেখো তো খুব তাড়াতাড়ি দেখি। 50 to 70, 9, 61, 53, 57, 57, 59, 61, 67। আচ্ছা দেখো তো এখানেও ডিফারেন্ট ডিজিট কি কি আছে, ডিফারেন্ট ডিজিট, ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ 57 কিন্তু হবে না, অনেকে 57 লিখেছে এখানে, অনেকেই কিন্তু 57 লিখেছে। 57 হবে? হ্যাঁ হবে না, কেন হবে না? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, তাহলে এখানে আর কি কিছু হবে? আর কিছু কি হবে? একজন লিখেছে এখানে 5টা হবে, তাহলে এখানে আর কি লিখিনি আমরা? একজন লিখেছে 51, 51 কি হবে নাকি? 51 তো হবে না, তাহলে এখানে কি তাহলে আর হবে? যদি আর না হয় তাহলে এন লেখো, যদি হয় ওয়াই লেখো। ইউনিট ডিজিটটা 3917, এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ইউনিট ডিজিট কিন্তু এইগুলোই হচ্ছে 2 আর 5 ছাড়া, 2 আর 5 ছাড়া প্রাইম নাম্বারের ইউনিট ডিজিট কিন্তু এটাই হচ্ছে। 1 1 হচ্ছে কিংবা 3 হচ্ছে কিংবা 7 হচ্ছে কিংবা 9 হচ্ছে, 2 আর 5 ছাড়া, ঠিক আছে। এইখানে আমি আর একটা শিট নিয়ে নিই। উম, উম, হ্যাঁ, দেখো এখানে আর একটা জিনিস আমি বলতে চাই, 5, 5-এর থেকে বড় আর কোনো প্রাইম নাম্বার কি আছে যার ইউনিট ডিজিটে 5 আছে? ওয়াই আর এন লিখবে। 5-এর থেকে বড় কোনো কি প্রাইম নাম্বার আছে যার ইউনিট ডিজিটে 5 আছে? নো, আনসার হচ্ছে নো, আনসার নো, সবাই নো দিচ্ছে। ভেরি গুড, খুব ভালো করে মনে রাখবে এই জায়গাগুলো, এই জায়গাগুলো খুব ভালো করে মনে রাখবে। নেক্সট আর একটা আমি দিচ্ছি একটা কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনটা লেখো। 101, অনেকে 111 লিখেছে, 111 কি হবে? হ্যাঁ, এটা কিন্তু হবে না, তাহলে আনসার কি হবে আমাদের? আচ্ছা 111 এর, হ্যাঁ এটা তো, এটা প্রাইম নাম্বার তোমাকে খুঁজতে হবে, যে 101 একটা প্রাইম নাম্বার, লিস্ট 3 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার মানে 3 ডিজিটের 3 সংখ্যার সব থেকে ছোট, 3 সংখ্যার সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি? 3 ডিজিটের সব থেকে ছোট মৌলিক সংখ্যা সেটা 101, এটা তোমাকে আপাতত মনে রাখো। হ্যাঁ, আচ্ছা 101-এর পরবর্তী মৌলিক সংখ্যা কত হবে কে বলতে পারবে? দেখো তো, লেখো দেখি কমেন্টে। 1 পরেরটা কত হবে? এ একটু চুপ করো, এটা আমি বললাম না, এইটাকে মনে রাখবে, এটাকে মনে রাখবে। এটা কি সবাই বুঝতে পেরেছো? এটা কি সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো। বোঝা যায়নি, যে এন লিখেছো সে কথা বলো, কি বোঝা যায়নি?
যে এন লিখেছো সে বলো কি বোঝা যায়নি। আচ্ছা, এটা আমি আরেকবার রিপিট করছি, দেখে নাও। আচ্ছা, এই 3 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার, আমরা এখানে একটা জানতে চাইছি 3 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার কি। 3 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার হচ্ছে আমাদের 101। 101 কি কি কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে? আহ, আচ্ছা, 111 হলো না কেন? হ্যাঁ, আচ্ছা, 111 কে দেখো তো 3 দিয়ে ডিভাইড করা যায় নাকি? কেউ একটু ভাগ করে দেখো তো, 111 কে 3 দিয়ে ডিভাইড করা যায় নাকি? 3 দিয়ে তো ভাগ করা গেল, তাহলে কি 111 মৌলিক সংখ্যা হবে, প্রাইম নাম্বার হবে? হবে না, ভাগ করা গেলে তো মৌলিক সংখ্যা হবে না। আমি এখানে বলেছি 3 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার, মানে 3টি সংখ্যার সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি। এটা হচ্ছে আমাদের 100। এটা ইনস্ট্যান্টলি কয়েকটা মনে রাখতে হবে, কয়েকটা ইনস্ট্যান্টলি মনে রাখলে আমাদের সুবিধা। ঠিক আছে, প্রাইম নাম্বার নিয়ে আরেকটা জিনিস একটু বলে দিই। এখানে দাঁড়াও, কম্পোজিট নাম্বার আসার আগে আমি এখানে আরেকটা জিনিস একটু জানিয়ে দিই এখানে। আচ্ছা, একটা জিনিস বলো তো, আচ্ছা আচ্ছা, কম্পোজিট নাম্বারটা আগে বলে দিই, শুনে নাও। যেগুলো প্রাইম না সেগুলো কম্পোজিট, এটা ঝট করে মনে রাখবে। যেগুলো প্রাইম নয় সেগুলো কম্পোজিট। এইখানে দেখো তাহলে কোনগুলো কম্পোজিট। ওয়ান কিন্তু প্রাইমও না কম্পোজিটও না, সেটা মনে রাখতে হবে। ওয়ান বাদ, ওয়ানটা বাদ থাকবে। ওয়ানকে বাদে রেখে বাকিগুলোকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। বাকিগুলো কি কি আছে? ফোর, ফোর আছে, সিক্স আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, এগুলো সব কম্পোজিট। কম্পোজিট নাম্বার তাহলে স্টার্ট হচ্ছে কোথা থেকে? ফোর, সিক্স, ফোর থেকে স্টার্ট হচ্ছে। 9, তারপরে কি আসছে? 9, 8ও আছে, আগে আমরা 8 লিখবো। 4, 6, 8, 9, 10, এরকম করে চলছে। কম্পোজিট নাম্বার স্টার্ট হচ্ছে ফোর থেকে। তাহলে ফার্স্ট কম্পোজিট নাম্বার 4, ফার্স্ট ইভেন কম্পোজিট নাম্বার 4। তাহলে কম্পোজিট নাম্বার স্টার্টই হচ্ছে কিন্তু 4 থেকে। এইখানে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কো প্রাইম। কো প্রাইম এর আর একটা নাম হচ্ছে, নামগুলো লিখে নাও, মিউচুয়ালি প্রাইম, MUTUALLY, মিউচুয়ালি প্রাইম, পরস্পর মৌলিক। হ্যাঁ বলো। আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি। দেখো, যেগুলো মৌলিক নয় সেগুলোই হচ্ছে কম্পোজিট। তাহলে এই মৌলিক সংখ্যার এই স্লাইডটা একবার একটু দেখো, এই পেজটা আমি ওখানে নিয়ে যাচ্ছি। ওয়ানকে কিছু ধরবো না, ওয়ানকে কিছু ধরবো না। মৌলিক সংখ্যা স্টার্ট হচ্ছে আমাদের টু থেকে। টু থেকে কিন্তু মৌলিক সংখ্যা স্টার্ট হচ্ছে। ফার্স্ট মৌলিক সংখ্যা টু, সেকেন্ড মৌলিক সংখ্যা থ্রি। এবার এই মৌলিক সংখ্যা ছাড়া বাকি যেগুলো, যেমন ফোর, আমি দেখো এগুলোকে বক্স করে দিচ্ছি। এই ফোর, তারপরে এই সিক্স, তারপরে হচ্ছে এইট, তারপরে হচ্ছে নাইন, তারপরে হচ্ছে টেন, এইগুলো, এই যে সংখ্যাগুলোকে যেগুলো আমি বক্স করলাম, এইগুলো কিন্তু যৌগিক সংখ্যা। যেগুলো মৌলিক নয় সেগুলো যৌগিক, কিন্তু ওয়ান কিছু না, ওয়ান মৌলিক না যৌগিক না, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। ওয়ান মৌলিক না যৌগিক না, বাকি সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সেগুলো ছাড়া বাকিগুলো যৌগিক। তাহলে যৌগিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? এই কম্পোজিট নাম্বার, এটার পাশে লিখে রাখো বাংলায় যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? ফোর থেকে। ফোর ইজ দ্য লিস্ট কম্পোজিট নাম্বার। সব থেকে ছোট কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হলো ফোর, এবং জোড় যৌগিক সংখ্যা সেটাও কিন্তু ফোর। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে? বলতে হবে না, লিখে দাও, সব থেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা কোনটি? খুব তাড়াতাড়ি কমেন্ট করো। সব থেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা। তিন না, হলো না তো, থ্রি তো মৌলিক সংখ্যা, আমি তো যৌগিক সংখ্যা বলেছি। পাঁচও হবে না, পাঁচ তো মৌলিক সংখ্যা। হ্যাঁ, নাইন, নাইন, এইটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ইভেন আর এটা হচ্ছে অড, নাইন। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে কো প্রাইম বা মিউচুয়ালি প্রাইম বা পরস্পর মৌলিক। দেখো, পরস্পর মৌলিক, এখানে মৌলিক ওয়ার্ডটা আছে, কিংবা এখানে এই যে প্রাইম ওয়ার্ডটা আছে, এর সাথে কিন্তু প্রাইম নাম্বারের কোনো রিলেশন নেই। একটা কিন্তু মাথায় রাখবে, এইটার সাথে প্রাইম নাম্বারের কোনো রিলেশন নেই।
মৌলিক কথাটা আছে ঠিকই, কিন্তু তার সাথে মৌলিক সংখ্যার কোনো রিলেশন নেই। কি? যে সংখ্যার গসাগু 1, তাহলে আমি কি বলবো? যে দুটো সংখ্যার, যে সংখ্যার বললে হবে না, পরস্পর, পরস্পর একা একা পরস্পর হতে পারে না, দুটো হতে হবে সবসময়। তাহলে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু বা গরিষ্ঠ সাধারণ গয়সুতে কি বলবো আমরা? গয়সুতে কি বলবো? গুণনীয়ক বা উৎপাদক। আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এখানে এই এফটা হচ্ছে ফ্যাক্টর, FACTOR, আর এটা হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক। এর আর একটা বাংলা হচ্ছে উৎপাদক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1, যে দুটো সংখ্যার HCF 1, তারাই কিন্তু পরস্পর মৌলিক। দেখো খুব ভালো করে, এখানে ধরো 2, 3, এটা পরস্পর মৌলিক। ধরো 3, 5 পরস্পর মৌলিক। এখানে 5, 9 পরস্পর মৌলিক। 8, 9 পরস্পর মৌলিক। 3, 10 পরস্পর মৌলিক। গসগু আমরা সবাই বের করতে জানি। ইএস হলে ওয়াই লেখো, যদি ইএস হয় ওয়াই লেখো। গসগু সবাই বের করতে জানি। ওয়াই 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 এসছে, ওয়াই এসছে, ওয়াই এসছে, সবাই লেখো এটার আনসার। গসগু বের করতে জানি, ইএস অর নো। দেখি কোনো এন আসে কিনা। সবাই আনসারটা করো, এটা কমেন্ট করো সবাই। হ্যাঁ, তারপরে আমি বলছি, 8, 9 নিয়ে অনেক কিছু আমি বলছি। সবাই আমরা গসাগুটা জানি, খুব ভালো। এইখানে দেখো, তবে প্রথমেই আমি বলেছি যে পরস্পর মৌলিকের সাথে মৌলিকের কোনো রিলেশন নেই। পরস্পর মৌলিকের সাথে মৌলিক সংখ্যার কোনো রিলেশন নেই। এখানে 2, 3 এর গসাগু 1, আমি শুধু দেখবো গসাগুটা 1 কিনা, অন্য কিছু দেখবো না। 2, 3 এর গসাগু 1, 3, 5 এর গসাগু 1, 5, 9 এর গসাগু 1, 8, 9 এর গসাগু 1। দেখো 2, 3 দুটোই কিন্তু মৌলিক। মৌলিক কি যৌগিক কিছু যায় আসে না, তাকাবোই না সেদিকে। 3, 5 দুটোই মৌলিক। 5, 9 কিন্তু একটা মৌলিক একটা যৌগিক। 8, 9 দুটোই যৌগিক, আবার একটা মৌলিক একটা যৌগিক। ওসব আমি দেখতেই যাব না কে মৌলিক কে যৌগিক। পরস্পর মৌলিকের সাথে মৌলিকের কোনো রিলেশন নেই, এটা সবার আগে মাথায় ঢুকে রাখো, ওখানে লিখে নাও খাতায় গুলো, যে পরস্পর মৌলিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যার কোনো সম্পর্ক নেই, এটা খাতায় লিখে নাও। লেখা হলে ওয়াই লেখো। পরস্পর মৌলিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যার কোনো সম্পর্ক নেই, এটা সবাই লিখেছো? সবাই কথাগুলো শোনো, যা বলছি তাই লেখো, দেখো পড়াশোনাটা হয়ে যাবে, আজকেই প্রিপারেশন হয়ে যাবে, এক্সট্রা করে বাড়িতে প্রিপারেশন নিতে হবে না। সবারই লেখা হয়েছে। কাউরির কি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে? যদি কাউরির বুঝতে অসুবিধা হয়, সে এখানে আনমিউট করে বলো, এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হয়েছে, কো প্রাইমের জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ। আমি এখন থেকে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা শুনবে, তাহলে বুঝতে পারবে। আমি প্রথমে কি বলেছি বলো তো, এই কো প্রাইম বলতে গিয়ে একটা দুটো কথা বলো, আমি কি বলেছি বলো তুমি, যে আনমিউট করলে বলো। গৌ, কি নাম তোমার? বলো বলো। হ্যাঁ, কথাগুলো কি শুনেছো আমি কি বলেছি? একটা দুটো ওয়ার্ড বলো যা শুনেছো। না, এটা কিন্তু আমি বলিনি, কো প্রাইম বলতে গিয়ে কিন্তু এটা বলিনি। তুমি ভালো করে শুনছো না, ক্লাসটা খুব মন দিয়ে করতে হবে। কো প্রাইমের শুরুতেই আমি বলেছি যে এই কো প্রাইম নাম্বার সাথে প্রাইম নাম্বারের কোনো রিলেশন নেই। কো প্রাইমের বাংলা হচ্ছে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিকের সাথে মৌলিক সংখ্যার কোনো সম্পর্ক নেই, এটা আমি ফার্স্ট কথা বলেছি। আচ্ছা, তুমি কি গসাগু করতে জানো? আনমিউট করে বলো, গসাগু করতে কি জানো? গসাগু জানো, গসাগুটা? গসাগু করতে পারবে? হ্যাঁ, গসাগু করতে যখন জানো, তাহলে দেখো তো 2 আর 3 এর গসাগু কত হবে? 2 আর 3 এর মধ্যে কি কিছু কোনো উৎপাদক মিল আছে? 2 এর উৎপাদক কি কি? 2 এর উৎপাদক কি কি এখানে লেখো খাতায়। 1 আর 2। 3 এর উৎপাদক কি কি? এই দুটোর মধ্যে কি উৎপাদক, কোন উৎপাদকটা মিল আছে?
ওয়ান। যাদের একমাত্র ওয়ান উৎপাদকে মিল আছে তারাই হচ্ছে পরস্পর মৌলিক, যে সংখ্যা দুটোর। 8 এর উৎপাদক আর 9 এর উৎপাদক দেখো, আমি এখানে লিখেছি, এখানে দেখো, দেখতে পাচ্ছ 8 এর উৎপাদক আর 9 এর উৎপাদকের মধ্যে কি কি মিল আছে? ওয়ান। তাহলে এরা পরস্পর মৌলিক। আচ্ছা, 4 এর উৎপাদক আর 5 এর উৎপাদকের মধ্যে কি কি মিল আছে? যাদের উৎপাদক মিল হয়ে একমাত্র ওয়ানই পাওয়া যাবে তারাই পরস্পর মৌলিক। বুঝতে পেরেছো? আচ্ছা, 4 আর 6 পরস্পর মৌলিক? টু ও তো আছে, টু ও আছে, তাহলে পরস্পর মৌলিক হবে না, শুধু ওয়ানই থাকতে হবে, তাই তো? 6 আর 7 পরস্পর মৌলিক? হ্যাঁ, একই শুধু থাকবে তাহলে পরস্পর মৌলিক, শুধু একই থাকবে তাহলে পরস্পর মৌলিক। আচ্ছা, এবার বলো তো তুমি 4 আর 8 পরস্পর মৌলিক? হ্যাঁ, বুঝতে পেরেছো? কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? তাহলে পরস্পর মৌলিক হলে তাদের গসাগু কিন্তু ওয়ান হবে। পরস্পর মৌলিক হলে তাদের গসাগু ওয়ান হবে। আচ্ছা, আমাকে ফার্স্ট কেউ লিখে দেখাও তো একটা জিনিস, 20 থেকে 30-এর মধ্যে পরস্পর মৌলিক এরকম দুটো করে বলো দেখি, যে কোনো একটা পেয়ার 20 থেকে 30-এর মধ্যে পরস্পর মৌলিক। 21, 22, হ্যাঁ, 25, 21, 22, 20, 21, হ্যাঁ, 20, 21, 21, 22, হ্যাঁ, 21, 22, হ্যাঁ, 23, 25, হ্যাঁ, 24, 25, হুম, 22, 23, হ্যাঁ, 20, 21, ঠিক। লেখো লেখো, অনেকেই লেখো। 23, 29, হ্যাঁ, 11 থেকে 20 ছোট হয়ে গেল, 20 থেকে 30-এর মধ্যে আমি বলেছিলাম। 23, 29, হ্যাঁ, 21, 23। আচ্ছা, দেখো তো, আমি এখানে একটা পেজ নিয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, 21, 22, হ্যাঁ, 22, 23, 23, 24, 24, 25, 25, 26, 26, 27, 27, 28, 28, 29। আচ্ছা, এটা কি সবাই পরস্পর মৌলিক? ইয়েস অর নো? ওয়াই অর এন? সবাই পরস্পর মৌলিক। কেন পরস্পর মৌলিক? তাদের গসক ওয়ান। দেখো, পরপর সংখ্যাগুলো কিন্তু পরস্পর মৌলিকই হয়। ঠিক পরপর সংখ্যা নাও, দেখো তাদের গসক সবসময় ওয়ান। এখানে দেখো একটা জিনিস জেনে নিলে, পরপর যে সংখ্যা, পরপর পরপর সংখ্যাগুলির পরপর দুটি সংখ্যার, এটা লিখে নাও, পরপর দুটি সংখ্যা, পরপর দুটি, আচ্ছা, স্বাভাবিক সংখ্যা লিখে নাও এখানে, নাহলে এরপর অনেক রকম সংখ্যা আসবে তো। পরপর দুটি স্বাভাবিক সংখ্যা, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা পরস্পর মৌলিক। ঠিক আছে? এটা সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে ওয়াই লেখো, ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, আমি বাংলা ইংরেজি দুটো ভার্সন ইউজ করে দেবো, ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে বলে দেবো এই জায়গাটা। দেখো, দুটো ভার্সানই জেনে রাখো। শুধু টেট পড়তে এসেছো ঠিক, তুমি বাংলায় আনসার করবে ঠিক, সব পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে নাও। ম্যাথ আর ইংলিশ এই দুটো সাবজেক্টের সবকটা পরীক্ষার প্রিপারেশন নিয়ে নাও। কে কোন পরীক্ষায় কখন চান্স পেয়ে যাবে বলা খুব মুশকিল। ইংলিশ ভার্সানগুলোও সাথে সাথে জেনে রাখো। যদি বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবে যে এইটা বুঝতে অসুবিধা আছে। আগে ভাবো যে বুঝতে পারছো কিনা। এই ম্যাথগুলো থেকে, হ্যাঁ, এই ম্যাথগুলো থেকে হোমওয়ার্ক দেবো, যে যেরকম যেরকম করাচ্ছি সেগুলো থেকে দেবো। তুমি জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো, যদি কোনো ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়, যে এই তো আমাকে সঙ্গে সঙ্গে বলবে, তাহলে আমি বুঝে যাবো যে এই ল্যাঙ্গুয়েজটা, তখন আমি বাংলা ইংরেজি দুরকম ভাবে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, এটা কি কি কেউ বলতে পারবে হোল নাম্বার কি?
দেখো যখন, হ্যাঁ কি বলো, অখণ্ড সংখ্যা, হ্যাঁ অখণ্ড সংখ্যা, ঠিক আছে, হচ্ছে আর বাকি সবগুলো স্বাভাবিক সংখ্যা, 0 1 2 3 4 এরকম করে করে চলছে। তাহলে এইখান থেকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখান থেকে হচ্ছে স্বাভাবিক, আর সাথে জিরোটা নেওয়া হয়েছে, সেটা হয়ে গেল আমাদের হোল নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো ইন্টিজার। আমরা এবার নেগেটিভ নাম্বারগুলোকেও যদি আমি নিই, ধরো আমি নেগেটিভ নাম্বার থেকে যাচ্ছি -3 -2 -1 0, তারপরে 1 2 3 এরকম করে করে চলছে। তাহলে নেগেটিভ নাম্বারগুলো যদি আমি নিয়ে নিই, সাথে জিরো নিয়েছি, সাথে পজিটিভ নাম্বারও নিয়েছি, ইন্টিজার, এর বাংলা কি হবে? পূর্ণ সংখ্যা। দেখো একটা জিনিস, যে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা মিনিং গুলো প্রায় একই, ওই জন্য ইংলিশ গুলো এটা জেনে রাখা দরকার। পূর্ণ মানেও দেখো অখণ্ড, এরকম একটা একই রকম মিনিং, এই জন্য এই ইংলিশ গুলো জেনে রাখবে, ইংলিশটাই ঠিক করেছে। অখণ্ড মানেও কিন্তু খণ্ড নয়, পূর্ণ, পূর্ণ মানেও তো সেই খণ্ড নয়, ওই জন্য এর ইংলিশ ভার্সনটাও জেনে রাখবে, ইন্টিজার। ইন্টিজারের মধ্যে কি নেগেটিভ নাম্বারগুলো ঢুকে যাচ্ছে। ইন্টিজার তাহলে তিন রকম, একটা হচ্ছে, লিখে নাও, আমি যা লিখছি এই নোটটা পেয়ে যাবে, তাও লেখো, ঋণাত্মক সংখ্যা, এখানে শূন্য, আর হচ্ছে ধনাত্মক। তিন রকম ইন্টিজার আছে, নেগেটিভ ইন্টিজার, জিরো, আর প্লাস বি মিনস পজিটিভ, পজিটিভ ইন্টিজার। তিন রকম ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, জিরো, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজার হচ্ছে তিন রকম। সবাই এই জায়গাটা বুঝতে পেরেছো? ওয়াই আর এন লিখবে। ওয়াই 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 ওয়াই, ঠিক। এইটা সবাই লেখো খাতায়, এখানে স্ক্রিনশট নেবে কিন্তু তাও লিখবে, আমার কথাটা শুনে লেখো। প্রপার্টিস অফ জিরো লেখো, আমি এক এক করে বলবো, আগে ঝট করে লেখো, এটা সময় লাগুক তাও লেখো নেবে এবং লিখবেও, এটা লিখে নাও, প্রত্যেকে খাতায় লেখো, 8টা লাইন লেখো, সময় লাগবে না বেশি, আগে 8টা লাইন লেখো, আমি এক এক করে বোঝাবো লাইন কটাকে, লিখলে একবার পড়া হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছিল। দেখো, শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যা আমি যদি যোগ করি কত পাবো? সেই সংখ্যাটাই পাবো। কোনো সংখ্যা থেকে শূন্য যদি বিয়োগ করি কি পাবো? সেই সংখ্যাটাই পাবো। শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কি পাবো? শূন্যই পাবো। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি শূন্যই পাবো। কিন্তু এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এইটাকে আমি মার্ক করে রাখছি, তোমরাও এটাকে মার্ক করে রাখো। আচ্ছা, আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তার কোনো অর্থ থাকে না। তার মানে কি, শূন্য দিয়ে ভাগ করা, 2/0, এইটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। অসংজ্ঞাত, আনডিফাইন্ড, ইউএন, আনডিফাইন্ড, DEFINED, আনডিফাইন্ড, মানে ডিফাইন করা যায় না, তার কোনো সংজ্ঞা দেওয়া যায় না, শূন্য দিয়ে ভাগ করা যাবে না, খুব ভালো করে এটা মনে রাখো। দেখো, যে কোনো অশূন্য সংখ্যার ঘাত শূন্য হলে উত্তর 1 হবে। অশূন্য, অশূন্য মানে কি? শূন্য নয়, এরকম একটা সংখ্যার ঘাত পাওয়ার, যেমন ধরো 2, 2 এর পাওয়ার যদি আমি 0 হয়, এর ভ্যালু হবে 1, এইটা কিন্তু মনে রাখো ভালো করে। হ্যাঁ, এই 6 নম্বর পয়েন্টটা সবাই কি লিখেছো এটা? হ্যাঁ, 5টা রিপিট করছি। দেখো, শূন্য দিয়ে ভাগ করা যাবে না, মানে ধরো 2/0, এটা কিন্তু করা যাবে না। অসংজ্ঞাত, এটা মনে রাখো যে শূন্যকে নিচে রাখা যাবে না। ডিনোমিনেটর মানে হরে, হরে শূন্য থাকা চলবে না, এই ভগ্নাংশের ওপরেরটা লব, নিচেরটা হচ্ছে হর, এই এখানে কিন্তু শূন্য হবে না, হরে শূন্য হবে না, এইটাই মিনিং এর, মনে রাখো, হরে শূন্য হবে না, ঠিক আছে, এইটা ভালো করে মনে রাখো, হরে শূন্য হবে না।
মানে শূন্য দিয়ে ভাগ করা যাবে না, শূন্য দিয়ে ভাগ করা যাবে না, শূন্য দিয়ে ভাগ মানে সেটা অসংজ্ঞাত। বুঝতে পেরেছো এটা? কারোর যদি কোনো এই কটা 5টা পয়েন্টের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করো আনমিউট করে। সবাই এগুলো লিখছো তো? ইয়েস হলে ওয়াই লেখো, যে সবাই লিখতো। হুম, দেখো তাহলে 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইয়েস, সবাই লিখছে, ভেরি গুড। 5 নম্বর পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটাকে দেখে রাখবে, শূন্য দিয়ে ভাগ করা যাবে না। 6 নম্বর পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে কোনো অশূন্য সংখ্যার ঘাত শূন্য হলে উত্তর 1 হবে। এই যে আমি এটা বলে দিয়েছি, এটা দেখো, এইটা একটু দেখে নাও, এই জায়গাটা এই দেখে নাও। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু শূন্য হওয়া চলবে না, তবেই তার পাওয়ার যদি শূন্য হয় তাহলে 1 হবে। শূন্যর ঘাত অশূন্য সংখ্যা হলে উত্তর শূন্য হবে, মানে শূন্যর পাওয়ার যা খুশি একটা হোক, শূন্যর পাওয়ার এই শূন্য, তার পাওয়ার মনে করো এখানে যা খুশি, যা খুশি, ধরো 2, কিংবা এটা ভ্যালু হচ্ছে শূন্য, কিংবা শূন্যর পাওয়ার 3, সেটা হলো শূন্য। কেন? পাওয়ার যা মানে, পাওয়ার মানে কি, অতবার ওইগুলো দিয়ে গুণ করা, শূন্য গুণ শূন্য গুণ শূন্য, শূন্য টু দি পাওয়ার 2 মানে কি শূন্য গুণ শূন্য। ঠিক আছে, এটা খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে, এটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। তাহলে 5 নম্বর পয়েন্টটাকে আমি ইয়েলো করেছি, 6 নম্বর পয়েন্টটাকে আমি টিক দিয়েছি, 7 নম্বরটা স্বাভাবিক। আর শূন্যের ঘাত শূন্য অসংজ্ঞাত, এটাকেও আমি ইয়েলো করে দিচ্ছি, মানে শূন্যর পাওয়ার শূন্য সেটা কিন্তু হওয়া চলবে না, আনডিফাইন্ড। শূন্যর পাওয়ার শূন্য, এটাও কিন্তু আনডিফাইন্ড। এই কটা কিন্তু হবে না। কোনটা বলো? সাতেরটা, শূন্যর ঘাত অশূন্য সংখ্যা হলে উত্তর শূন্য হবে। এই যে আমি যে বক্স করে দিয়েছি সেটা দেখো, এই জায়গাটা, ঘাত মানে পাওয়ার, মানে অতবার ওই সংখ্যাটাকে গুণ। শূন্যকে আমি 2 বার গুণ করলাম, সেটা মানে হচ্ছে শূন্যর স্কোয়ার, ইকুয়াল টু কত, শূন্য। শূন্যকে আমি 3 বার গুণ করলাম, সেটা মানে হচ্ছে শূন্য কিউব, সেটা মানে শূন্য। শূন্যর পাওয়ার যাই নাও সেটা শূন্য। এটা বুঝতে পেরেছো? এই সব কটা পয়েন্ট বুঝতে পেরেছো? ওয়াই আর এন লেখো। 6 নম্বরটা, যে কোনো অশূন্য সংখ্যার ঘাত শূন্য হলে উত্তর 1 হবে। এই এক্সাম্পলটা দেখে রাখো, এই 6 নম্বরের সাথে আমি এক্সাম্পলটাকে ম্যাচ করিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, অশূন্য সংখ্যা মানে যে অশূন্য, মানে শূন্য হয়ে গেলে শূন্য, অশূন্য মানে কি শূন্য নয়, শূন্য নয় এমন কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 হবে। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, 5 থেকে বলছি। দেখো, 5টা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 5টা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তার কোনো অর্থ থাকে না, শূন্য দিয়ে ভাগ করা যাবে না, শূন্য দিয়ে ভাগ করা যাবে না, আনডিফাইন্ড, শূন্য দিয়ে ভাগ করা যাবে না, শূন্য দিয়ে ভাগ করা যাবে না। এই শূন্য এরকম ভাগ করছি, এটা কিন্তু হবে না, শূন্য দিয়ে ভাগ হবে না। ঠিক আছে, আচ্ছা আমি এই যে ভাগ যখন কথাটা, আচ্ছা একটু পয়েন্টটা বলে নিই, তারপর বলছি। ভাগ নিয়ে একটা কথা বলবো, একটু মনে করবে, মনে করিয়ে দেবে আমাকে, ভাগ নিয়ে একটা কথা বলবো। যে কোনো অশূন্য সংখ্যার ঘাত, এই যে শূন্য নয় এরকম একটা সংখ্যার ঘাত যদি শূন্য হয়, দুইটা কি শূন্য? শূন্য না, শূন্য নয় এরকম কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে ভ্যালু হবে 1। আর এই শূন্যের ঘাত যদি অশূন্য কোনো সংখ্যা হয়, মানে শূন্য নয় এরকম কোনো সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার যদি হয়, বা স্বাভাবিক সংখ্যা যদি হয়, তার 0 হবে। আর শূন্য পাওয়ার যেই শূন্য হয়ে যাবে তখন সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। দেখো দুটোকে আমি হলুদ করেছি, 5 আর 8, এই দুটো হচ্ছে আনডিফাইন্ড। এখানে আমি একটা পেজ নিয়ে এখানে একটা জিনিস একটু দেখাবো। আচ্ছা,
64 কে আমি ভাগ করছি, মিলে গেল, তাই তো? আচ্ছা, ভাগ কি এভাবে করলে সুবিধা না তোমাদের এভাবে করলে সুবিধা? যদি ফার্স্ট টাইপ হয় তাহলে লিখবে 1, সেকেন্ড টাইপ যদি হয় তাহলে লিখবে 2। ম্যাক্সিমাম লিখেছে 1। এরকম করে করলে অসুবিধা না? ঠিক আছে, আমি এইভাবেই তোমাদেরকে তাহলে এইভাবেই বেশিরভাগ বলছো সুবিধা। ওয়ান টাইপটা সুবিধা হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে এইভাবে একটা আমি ভাগ দিয়ে দেখিয়ে দেবো, যে দেখবে কত সুবিধা হচ্ছে। দুটোতেই অসুবিধা নেই, ঠিক। ঠিক আছে, এটা আমি জেনে নিলাম, তাহলে আমি দুরকম ইউজ করতে পারি। ইভেন নাম্বার, ইভেন নাম্বার সম্পর্কে কেউ কিছু জানাবে? ইভেন নাম্বার কাকে বলে? জোড় সংখ্যা, এটার বাংলাটা হলো 2 দিয়ে ভাগ গেলে, তাই তো? হ্যাঁ, এটা হলো জোড় সংখ্যা। খুব ইজি, এটার বিশেষ কিছু কি বলার আছে এখানে? যে দুটো বিজোড় সংখ্যার মাঝে একটা করে জোড় সংখ্যা থাকবে। 2, 4, 6, আসতে হয়ে যাচ্ছে। 2, 6, 4, 8, 10, এগুলো কি সংখ্যা? এগুলো সব জোড় সংখ্যা, প্রত্যেককেই 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাই তো? প্রত্যেককেই 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। একটা জিনিস দেখো, 1, 2, 3, 4, এটা এটা কি অড, আর এটা ইভেন। দুটো অডের মাঝে একটা করে ইভেন রয়েছে না? দুটো অডের মাঝে একটা করে ইভেন রয়েছে। অড, অড নাম্বার কি? বিজোড়। বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9। ঠিক আছে। আচ্ছা, এই ওয়ানটা কি প্রাইম? ওয়াই আর এন লেখো। ওয়ানটা কি মৌলিক সংখ্যা? প্রত্যেকেই এন লিখেছে। ওয়ানটা তাহলে মৌলিক সংখ্যা না। ওয়ানটা হোল নাম্বার, ওয়ানটা ন্যাচারাল নাম্বার, ওয়ানটা ইন্টিজার। রেশনাল নাম্বার কাকে বলে? যে নাম্বারকে আমরা পি বাই কিউ এই ফর্মে লিখতে পাচ্ছি। পি বাই কিউ এই ফর্মে যে নাম্বারকে লিখতে পাচ্ছি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, সেটাই হচ্ছে রেশনাল নাম্বার। এর বাংলা হচ্ছে কি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এর বাংলা কি? মূলদ সংখ্যা। আচ্ছা, টু, টু কি মূলদ সংখ্যা? লেখো লেখো, সবাই লেখো, যার যা মনে হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, একজন 2/1 লিখেই দিয়েছে। 2/1 এই আকারে লিখতে পেরেছি, তাহলে মূলদ সংখ্যা। শূন্য কি মূলদ সংখ্যা? শূন্য কি মূলদ সংখ্যা? ইয়েস, শূন্য মূলদ সংখ্যা। 0/2,
0/1, একটু আগে শূন্যর প্রপার্টি গুলো আমরা পড়েছি। 0/5, অনেক কিছু লেখা যায়। 2/3, 5/7, 5/-7। আচ্ছা, 5/-7 এটা কি মূলত সংখ্যা? হ্যাঁ, কিউ জিরো হওয়া চলবে না, নিচেরটা জিরো হওয়া চলবে না, তাহলেই মূলত সংখ্যা হবে। শূন্য, শূন্য ইকুয়াল টু 0/2, এটা তো জিরো নয়, তাহলে এটা মূলত সংখ্যা। 0/5, তাহলে শূন্যটা মূলত সংখ্যা। 2 কে আমি লিখতে পারছি 2/1, তাহলে 2 একটা মূলত সংখ্যা। আচ্ছা, 5/-7 এটা কি মূলত সংখ্যা? yn লেখো। 5/-7 একটা মূলত সংখ্যা, রাইট। আচ্ছা, এটা কি ভগ্নাংশ? এটা কি ভগ্নাংশ? অনেকজন লিখলো ওয়াই, আবার কেউ কেউ লিখছে ইন, নো। তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক? ইয়েস, 5/-7 একটি ভগ্নাংশ। ইয়েস, অনেকে লিখছে ইয়েস, অনেকে লিখছে নো। 5/-7 একটি ভগ্নাংশ নয়, এটি মূলত, এটি মূলত সংখ্যা। দেখো, ভগ্নাংশ যাকে আমি ভাঙতে পারবো সেটাই হবে ভগ্নাংশ। -7 বলে তো কিছু হবে না, মাইনাস নাম্বারের তো অস্তিত্ব নেই, এটা তো আমরা তো কল্পনায় করে রেখেছি, সেই দিকে মাইনাস নিয়েছি। যে জিনিসটা আমার কাছে নেই সেটাকে আমি ভাঙবো কি করে? এই একটা জিনিস আছে, এটাকে আমি 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ করতে পারছি, কিন্তু যেটা নেই, যে জিনিসটা আমার কাছে নেই, সেই জিনিসটা আমি কি করে ভাঙবো? মাইনাস থাকা মানে আমার কাছে জিনিসটা নেই, সেটাকে আমি কি করে ভাঙবো? এই যে যেটা আমি বক্সটা এঁকেছি এখানে, এইটাকে যদি আমি শেড করি, কিছু পোর্শন যদি আমি শেড করি, এই যে এইটার ভগ্নাংশ রূপটা কি হবে দেখি, লিখে দেখাও। এটার ভগ্নাংশ রূপটা কি হবে? 3/4, একজন 4/3 লিখেছে, 4/3 তো হবে না, 3/4 হবে এটা, 3/4। এটাকে 3/4 এই কথাটা না বলে বলা উচিত 3/4। এই কথাটাকে সবাই একটু লিখে নাও, 3/4 মানে 4 ভাগ করেছি, 4 ভাগের মধ্যে থেকে 3 ভাগ নিয়েছি, 4 ভাগের 3 ভাগ। 3/4, আউট অফ মানে এর মধ্যে, চারটের মধ্যে তিনটে, 3/4। এটা খুব পরিষ্কার বোঝা গেছে সবারই? বোঝা গেছে। দেখো, তাহলে ভগ্নাংশ যখন হবে তখন কিন্তু নেগেটিভ হওয়া চলবে না, তাহলে কিন্তু ভগ্নাংশ হবে না, কারণ নেগেটিভ মানে যে জিনিসটা নেই সেটাকে আমি ভাঙতে চাইছি, সম্ভব নয়। একমাত্র পজিটিভ হলেই কিন্তু ভগ্নাংশ হবে। তাহলে এখানে যে 5/7 করেছিলাম, 5/7 যে সংখ্যাটা, 5/7 সংখ্যাটা ভগ্নাংশ হবে, মূলদ হবে, কিন্তু 5/-7 সংখ্যাটা মূলদ হবে কিন্তু ভগ্নাংশ হবে না, কারণ এখানে নেগেটিভ আছে, ঋণাত্মক সংখ্যা আছে এখানে, ঋণাত্মক, ঋণাত্মক সংখ্যা থাকলে কিন্তু হবে না। ঠিক আছে।
এবার আমি যাচ্ছি এখানে ইররেশনাল বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, নন টার্মিনেটিং, নন রিপিটিং। এই ওয়ার্ড দুটো লেখো, আমি বাংলা বলে দিচ্ছি। হ্যাঁ, নন টার্মিনেটিং, নন রিপিটিং। নন টার্মিনেটিং, নন রিপিটিং, শেষ হবে না। আচ্ছা, আরো ভালো ভাষায় লিখছি, অসীম। অসীম এবং অপৌনপনিক। অপৌনপনিক লিখতে পারো, পৌনপনিক এরকম একটা লিখতে পারো। এই দুটো একসাথে হতে হবে। যে সংখ্যা সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। 2.3759421058353 2.333333333। কোনটা এখানে অমূলদ সংখ্যা? এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। 1 আর 2 লেখো। মেহবুব লিখেছো 2টা অমূলদ সংখ্যা। না, 2টা কিন্তু অমূলদ সংখ্যা নয়, 1টাই কিন্তু অমূলদ সংখ্যা। কেন? এখানে এই দুটো প্রপার্টি একসাথে খাটছে। এটা শেষও হচ্ছে না মানে অসীম, এবং পৌনপনিকও না। ঠিক আছে, শেষও হচ্ছে না মানে অসীম। হ্যাঁ, পৌনপনিক মানে যখন কোনো সংখ্যাকে তুমি একটা ভাগ করে দেখছো, দেখো ধরো তুমি 1/3, 3 দিয়ে 1কে ভাগ করছো, তো 3 দিয়ে 1কে আমি ভাগ করছি। প্রথমে একটা ডেসিমেল নিয়ে এখানে 0 দিলাম, 3 3 is 9, 1। আবার ডেসিমেলের জন্য আমি একটা 0, 3 3 is 9, এরকম করে চলছে। সেটা হচ্ছে পৌনপনিক, যেটা রিপিট করছে। এটাকে আমি লিখতে পারি 2.3 মাথায় ডট। তাহলে কোনটাকে আমরা অমূলদ বলবো? যেটা অসীমও হবে না, অসীম এবং অপৌনপনিক, সেটাকে আমরা অমূলদ বলবো। এই সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, আমরা আচ্ছা এইটুকু বুঝতে পেরেছো সবাই? ওয়াই এন লেখো তো, রিপিট। আচ্ছা দেখো, এই দুটো জিনিস একসাথে যে সংখ্যাটাতে আছে, নন টার্মিনেটিং, নন রিপিটিং, একসাথে যে সংখ্যাটার ক্ষেত্রে খাটবে সেই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। মানে দেখো এখানে যে ডিজিট গুলো আছে, দেখো রিপিট করেনি, সব আলাদা আলাদা ডিজিট, এবং ভাগ করে শেষও হয়নি ভাগটা। নন টার্মিনেটিং, টার্মিনেট মানে হচ্ছে শেষ, নন টার্মিনেটিং শেষ হয়নি, নন টার্মিনেটিং না শেষ, শেষ হয়নি অসীম, আর নন রিপিটিং রিপিটও করেনি। এটা যেমন রিপিট করেছে, এটা যেমন নাম্বারগুলো রিপিট করেছে, বারবার বারবার 3 এসেছে, এটা কিন্তু রিপিটও করেনি, কোনো রিপিটেশন নেই। নন টার্মিনেটিং, নন রিপিটিং। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস এখানে একটু বলি, যে আমি যে এটা করলাম না, এখানে আমি বললাম এই ডেসিমেল দিয়েছি বলে একটা করে 0 নিলাম। এটা কি করে হয় কেউ বলতে পারবে? কেউ বলো দেখি। ডেসিমেলের জন্য আমি একটা করে 0, কেন? কে বলতে পারবে? আমি বলছি ডেসিমেলের জন্য একটা করে 0 নিয়েছি। পারবে না। না, দেখো একটা জিনিস, খুব সাধারণ একটা জিনিস আমরা জানি সবাই। ধরো এই যে 1.000000000 আর 1, এই দুটোর ভ্যালু কি সেম? ওয়াই আর এন লেখো। ইয়েস। তাহলে ভ্যালু যখন সেম, তাহলে আমি যত খুশি 0 তো নিতেই পারি। প্রতিটা স্টেপে একটা করে 0, আমি এখান থেকে 0 নামিয়েছি, তাহলে 1 এর পরে দশমিক দিয়েছি, এখানে 0 0 0 0 বসিয়েছি, এইখানে এই 0টা নামিয়েছি।
এটাকে আমি আরেকবার ভাগ করি, 1। এবার আমি এই জিরোটা নামালাম, 0, 9। এবার আমি এই জিরোটা নামালাম, 1। এরকম করে চলতেই থাকছে। ওই জন্যই আমি বলি যে প্রতি স্টেপে একটা করে ডেসিমাল দিয়েছে বলে জিরো নামাতে পারি। প্রতি স্টেপে আমি একটা করে জিরো, তো জিনিসটা তো সেম। 1 যা আর 1.0000 সেটাও তো সেম। ডেসিমেলটা এখানে এখানে দিয়েছিলাম, এই ডেসিমেলটা এখানে রেখে দিয়েছি, এখানে লিখে রেখে, শুধু 1 কে ভাগ করতে পারছিলাম না বলে এই 1 এর পরে ডেসিমাল বসিয়ে দিয়েছি, ডেসিমালটাকে আবার এরকম রেখে দিয়েছি, দিয়ে ভাগ শুরু করেছি। প্রতি স্টেপে একটা করে জিরো নামিয়েছি। দেখো তো এই জায়গায় বুঝতে পারলে কিনা একটা ভালো জিনিস। ইয়েস। কাউরি কোনো কনফিউশন থাকলে বলো আনমিউট করে। হুম। হ্যাঁ, দুটো একসাথে হতে হবে, দুটো একসাথে হতে হবে, যে কোনো একটা হলে হবে না, একসাথে দুটো হতে হবে, এই দুটো একসাথে হতে হবে, তবেই অম্লজ সংখ্যা, কনফিউশন নেই। কারোর যদি এই জায়গাটার মধ্যে কোনো জিজ্ঞাসা থাকে, এই ডিভিশনটা বুঝতে বুঝতে পেরেছো কেন ডেসিমালের পর আমরা একটা করে জিরো নিতে পারি? এই জায়গাটা বোঝা গেছে? ওয়াই আর এন দিয়ে লেখো দেখি, এই যে ডিভিশনের জায়গাটা বোঝা গেছে কিনা। রিপিট কোনটা? রিপিট ডেসিমাল। দেখো, এই ডেসিমালের পর জিরো জিরো নেওয়াও যা আর কিছু না নেওয়াও তাই। আমি যখন ডিভাইড করছি ওয়ানকে, ওয়ানকে যখন ডিভাইড করছি 3 দিয়ে, তখন আমি ওয়ানকে লিখেছি, 1 মিনস 1.0000, মনে মনে আমি লিখে নিয়েছি, দেখাইনি এখানটা। তুমি দেখাতেও পারো, কেউ যদি দেখায় কোনো অসুবিধা নেই। এই ডেসিমালটা এখানে তুলে রেখেছি, 10 পেয়েছি, 3 দিয়ে 10কে ডিভাইড করেছি 9, মাইনাস করে 1 করেছি, তারপরে এই জিরোটা নামিয়েছি। এই জন্য আমরা বলি ডেসিমালের পর একটা করে জিরো আমরা নিতে পারি, ডেসিমাল দিয়ে একটা করে জিরো আমি নিতে পারছি, তার কারণটা কিন্তু এইটা। বুঝতে পেরেছো এই জায়গাটা? কারোর কোনো যদি কনফিউশন থাকে বলো। আর যা যা শেখালাম, এই শেখানোর মধ্যে কোনো কিছু অসুবিধা আছে, মানে বোঝা যায়নি এমন কোনো পার্ট? বোঝা গেছে। কেমন লাগলো এই যা যা শেখালাম, কেমন লাগলো? কিছু জিনিস শিখতে পারলে? কিছু জিনিস কি শেখা গেল? নতুন কিছু জানা গেল, শেখা গেল কি? বলো, কেউ আনমিউট করে বলো। হ্যাঁ বলো। খুব ভালো লেগেছে, কিছু নতুন জিনিস শেখা গেল। হুম। হ্যাঁ, আমরা তো সবাই 10 অব্দি তো ম্যাথ সবাই করেছি, এমন তো কেউ নেই যে 10 অব্দি ম্যাথ করিনি। হ্যাঁ। 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 আর লিখেছো, সবাই লিখেছো? হ্যাঁ বলো। পার্থক্য না, দুটো আলাদা জিনিস। অসীম মানে হচ্ছে ভাগ করছি মিলছে না, হতেই থাকছে হতেই থাকছে। এই যে ভাগটা করেছে মিলছে না, হতেই থাকছে হতেই থাকছে, এটাও অসীম, এটাও অসীম, এটাও অসীম। আর অপৌনঃপুনিক মানে কি? রিপিট করবে না। এটা যেমন রিপিট করে গেছে, কিছু দূর ভাগ করার পর এটা একই একই আসছে, 3 3 3 3 আসছে, রিপিট করে গেছে, ওই জন্য মাথায় একটা ডট দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে পৌনঃপুনিক। কিন্তু এটা দেখো কোনো মিল আছে? হ্যাঁ, কোনটা? না, এটা রিপিট করছে না তো, কোনো নাম্বার কি রিপিট করেছে? এইটা পৌনঃপুনিক, রিপিট করেছে। ওই অ মানে নন, অ মানে নন, এইটা পৌনঃপুনিক, রিপিট করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা মনে রাখলেই
অম্লত সংখ্যার ডেফিনেশন ভালো মনে রাখতে পারবে কোনগুলো অম্লত সংখ্যা। নন টার্মিনেটিং, নন রিপিটিং। না, এটা তো যদি আমরা রাউন্ড অফ করি তখন অনেক কিছু ভাবা যাবে। যদি আমরা রাউন্ড অফ না করি তখন এরকম লিখবো, 2.3 মাথায় ডট। যখন রাউন্ড অফ করব, রাউন্ড অফের যে জায়গাটা আসবে তখন আমরা ওটাকে 2.4 তো লেখা যাবে না, এটাকে 5 এর বেশি হলে তখন পরের ঘরটায় যায়। ওটা আমি বলবো যখন রাউন্ড অফের জায়গাটা যাবো তখন বলবো। কেউ একজন কোশ্চেন করেছে, আচ্ছা 4 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার কি? কি হবে কেউ দেখি, সবাই বের করার চেষ্টা করো। 4 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার কি, কি হতে পারে? এটা ভেবে আনসার দেবে তো আমাকে। বের করো না, সবাই ট্রাই করে দেখো না কি হয়। 4 ডিজিট, 5 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার, একজন লিখেও দিয়েছে। 1003 একজন লিখেছে, অনেক। 10003 লিখেছে অনেক। 5 ডিজিট। এই যে যে কোশ্চেন গুলো তৈরি হচ্ছে না, কোশ্চেন গুলো লিখে রাখো। কেউ একজন কোশ্চেন গুলো 4 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার, কেউ একজন কোশ্চেন গুলো 5 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার, কোশ্চেন গুলো লিখে রাখো, লিখে আনসার খোঁজো। দেখো এই জায়গাটা আর কোনো অসুবিধা আছে নাকি দেখো। এই জায়গাগুলো খুব বেস লেভেলের জায়গা, তো এগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। সমস্ত জিনিসগুলো কি বোঝা গেছে? কেউ একজন বলো যদি কোনো অসুবিধা থাকে, কিংবা বোঝা গেছে কি না গেছে সেটা বলো। বুঝতে পেরেছো? পরে কিন্তু পরের ক্লাসগুলোতে কিন্তু আস্তে আস্তে একটু স্পিড বাড়বে আরো। আজকেও অনেকটা জিনিস আমি তোমাদের করিয়েছি। এবারে একদম বেসের জায়গাগুলো শেখাচ্ছি, তো এবার কিন্তু আস্তে আস্তে বেসের থেকে আরো হাই লেভেলে যাবে। সমস্ত পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে, শুধু টেটের জন্য না, ম্যাথ আর ইংলিশে তো সব পরীক্ষাতে লাগবে। হ্যাঁ, এই নাম্বারগুলো ইরেশনাল নাম্বার। মেরিনা লিখেছো, এই নাম্বারগুলো ইরেশনাল নাম্বার, √3, √7, √2, এগুলো ইরেশনাল নাম্বার। এগুলোকে যেই তুমি বর্গমূল করবে, স্কোয়ার রুট যেই দেবে, তখন এরকম নন টার্মিনেটিং, নন রিপিটিং চলে আসবে। √2, √3, এই নাম্বারগুলো সব অম্লত সংখ্যা। √2, √3 আমি লিখে দিই এখানটায়। √2, √3, √5, √7, এগুলো। আজকে শেখানো এই পর্যন্তই। তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে আমাকে জানাও। হ্যাঁ, তোমাদেরকে আমি বেশ কিছু ওই প্লেস ভ্যালু, ফেস ভ্যালু দেবো, আর কিছু অম্লত সংখ্যার দেবো। আর হ্যাঁ, √4 রেশনাল নাম্বার, ঠিক। আর তোমরা কি ওই বইগুলো তোমাদের আছে? বই যদি ক্লাস 4 থেকে 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বইগুলো যদি জোগাড় করতে পারো খুব ভালো হয়। ওই বইগুলোর যে থিওরি পার্টগুলো, অন্তত 4, 5, 6টা যদি জোগাড় করতে পারো, বেসিক কিছু জিনিস আছে, তো ওই জিনিসগুলো একটু পড়লে অনেকটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, 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 ওখানে ফ্রি পিডিএফ বইগুলো পাওয়া যায়, এখন থেকে ডাউনলোড করে নেবে। কিংবা কারোর যদি কোনো ভাই বোন কেউ থাকে, ওই বইগুলো যদি আনার সুবিধা হয়, নিয়ে নেবে। ওই বইগুলো কিন্তু সব করে আমারই লেখা বই। খুব ভালো করে তোমরা পড়লে আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমরা সবাই পড়ছো। 4 পর্যন্ত পাবে, হ্যাঁ 4 পর্যন্ত পাবে, নিয়ে নেবে, ওইগুলো নিয়ে নিয়ে পড়বে। ওখানে দেখবে অনেক থিওরি থিওরি দেওয়া আছে, বেসিক কিছু জিনিস দেওয়া আছে, সেগুলো পড়বে। হুম। ম্যাথের প্র্যাকটিসের একটা গ্রুপ করে দেওয়া হবে। সেখানে একটা ভালোই বলেছো এটা। সেখানে কি করা যায় বলো তো, আমি ধরো একটা কোশ্চেন ছেড়ে দিলাম। হুম। সবাই মিলে ওটাকে ট্রাই করলে এর মাঝে কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই তুমি এটা কিন্তু খুব ভালো, ধরো ওই গ্রুপে 50 জন আছে। তোমার একটা কোশ্চেনে, যে টপিক আমি পড়ালাম তার উপর একটা কোশ্চেনে যে ডাউট থাকবে, দেখবে অনেকেই সলভ করে দেবে। কারো না কারো দেখবে সেটা সলভ করতে পারছে। তুমি বিভিন্ন টাইপের কোশ্চেনে জানতে পারলে, দেখো আজকেই
আমি ছাড়াও কেউ কেউ কিছু কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলোকে লিখে রাখো, নোট করে রাখো। এরকম করে কিন্তু বিভিন্ন কোশ্চেন তৈরি। আরেকবার নিজে ভেরিফাই করে দেখো না। ও লিখেছে, আমি বলেছি, একটু দেখো ভেরিফাই করে, নিজে একবার একটু ট্রাই করে দেখো ভেরিফাই করে। হুম। আমি শেখাবো এরপরে যে প্রাইম নাম্বার কিভাবে আমি বের করবো, তখন আরো ভেরিফাইটা ভালো করে করতে পারবে। যে কোনো একটা নাম্বার যে প্রাইম নাম্বার, সেটা কিভাবে বের করবো। প্রাইম নাম্বার তোমাদের একটা জিনিস শিখলে যে ডিজিট গুলো কি থাকে, ওটা পেলে না একটা, কি কি থাকে ডিজিট গুলো বলো দেখি কেউ। এটা দেখাবো না, না দেখিয়ে বলো। ইউনিট ডিজিট গুলো কি কি থাকে? ঠিক, 2 3 2 আর 5টা বাদে। হ্যাঁ, হ্যাঁ, 1ও তো আছে, যেমন লিখেছো, ওর সাথে তো ওয়ানও ওয়ানও থাকবে, 1379। আর 2 5টা তো আছেই, ওই দুটো এক্সেপ্ট, ওই দুটোই নাম্বার থাকবে। লেখা বই শুনে খুব ভালো লাগছে, আর এখন আপনার ক্লাস করছি, বা আমারও ভালো লাগছে তোমাদের কথা শুনে। করো, ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো। হ্যাঁ, ওই বইগুলো বারবার করে পড়তে বলছি, কারণ ওই বইগুলো যখন আমি লিখেছি খুব মানে অনেক কিছু ভাবনা চিন্তা করেই লিখতে হয়েছে, কারণ এত স্টুডেন্ট বইগুলো পড়বে, ওই জন্য যথেষ্ট ভাবনা চিন্তা করে বইগুলো লেখা হয়েছে। বইগুলো খুব ভালো করে পড়বে, অনেক কিছু শিখে যাবে। তারপর ক্লাসগুলো মন দিয়ে করো, রেগুলার হও, এবং ক্লাসে ইনস্ট্রাকশন ফলো করো, প্রতিদিন লিখবে। এই যে আমার যে লেখাটা আমি যে লিখেছি এখানে, এটা আমি দিয়ে দেবো, তোমাদের খাতাতেও যেন এরকম থাকে। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে, এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অঙ্ক বইগুলো 1 থেকে 10, ওই বইগুলো সব, আমার গণিত, গণিত প্রভা, গণিত প্রকাশ, এই নামের যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন নাম আছে। 9 10-এ গণিত প্রকাশ, নিচু ক্লাসের নাম আছে আমার গণিত, দেখবে। কিছু যদি মনে হয় আজকে শেখানো সম্পর্কে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করো। জানার আছে কাউরির? হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। আর একজন লিখেছো যে 4 থেকে 10 যে ম্যাথ বইগুলো, হ্যাঁ ওইগুলো থেকে ম্যাথগুলোর থিওরি পার্টগুলো ভালো করে পড়ো, আর আমি তো ক্লাসে করিয়ে দেবো যা যা লাগবে, A to Z সব রকমই করিয়ে দেবো। ক্লাসগুলো একদম মিস করবে না কেউ, এবং লিখে লিখে ক্লাস করো। আমি যেমন লিখছি, যা যা লিখতে বলছি, যা যা কথা আলোচনা হচ্ছে, সেই কথাগুলো লিখে লিখে ক্লাসটা করো, শুনে ক্লাস করো না। হ্যাঁ, বলো। হ্যাঁ, ওই ধরনের অঙ্ক করাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ম্যাথটা অন্তত তোমার টাফ মনে হবে না। এখন যেমন মনে বললে না আমাকে বলতে গিয়ে যে একটু কঠিন মনে হয়, সেই জিনিসটা হবে না যদি সবকটা ক্লাস বুঝতে পারো তবেই। আর বুঝতে তখনই পারবে যদি সবকটা কথা শোনো। হ্যাঁ, হ্যাঁ, হয়তো তো কিছু প্র্যাকটিস ছিল না তোমাদের, সেই জন্য কঠিন মনে হয়েছে। কিছু জিনিস যখন জানা থাকবে না তখনই কঠিন মনে হবে। ক্যালকুলেশন, হ্যাঁ তাই তো দেবে, এর বাইরে কোশ্চেন হয় না ওই বইগুলোর বাইরে। আমরা অনেক কিছু ভাবি। এই দেখো যে আমি যে আজকে যা তোমাদেরকে ক্লাস করে বোঝালাম, সবাই তো এগুলো জানো, তাও তো কিছু নতুন জিনিস তোমাদের মনে হলো যে হ্যাঁ শিখেছি, তাই তো? ওই বোঝাগুলো অ্যাকচুয়ালি কি হয়, অনেকদিন আগে আমরা করেছি তো, আবার নতুন করে যখন করছি, এই জিনিসগুলো আমি এখন খুব কনসাইজ করে করাচ্ছি, এই জিনিসগুলোই লাগবে তোমাদের। প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝো,
দেখো, মনে হবে যেন অনেক ইজি। যখন তুমি কোনো ওয়ার্ডের মিনিং জানবে না, তখন তুমি সেই কোশ্চেনের আনসার করবে কিভাবে? আমি যে এখানে যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, ইউজ করেছি, এই ওয়ার্ডের মিনিংগুলো যদি তুমি না জানো, সেই কোশ্চেনের আনসার কিভাবে করবে? এই ওয়ার্ডের মিনিং বুঝতে হবে, ওয়ার্ডটাকে অ্যাকচুয়ালি ম্যাথটাকে ফিল করতে হবে। যদি ম্যাথটাকে ভালো করে ফিল করতে পারো, নাম্বারটাকে যদি সেন্সে আনতে পারো নাম্বারগুলোকে, তাহলেই কিন্তু ম্যাথ ইজি। আর একটা জিনিস ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখি, টেবিল খুব ভালো করে মুখস্থ করে ফেলো। টেবিল মানে হচ্ছে তোমার নামতা। 1 to 20 টেবিল ভালো করে মুখস্থ করে ফেলো। আর 1 থেকে 25 প্রতিটা নাম্বারের স্কোয়ার মুখস্থ করে করে রাখো। যে যেরকম ভাবে পারো, সবগুলো কাজে লাগে না, সবগুলো এমনিও অনেকগুলোই এমনি মনে থাকবে, যেগুলো একটু অন্যরকম সেগুলো একটু মুখস্থ করে রাখো। আর 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করে ফেলো, খুব ভালো করে বারবার করে পড়ে, তাহলে ক্যালকুলেশন ইজি হয়ে যায়। চারটে তো বেসিক অপারেশন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, সবকিছু তো এর ওপর দিয়েই হচ্ছে। এইগুলো যদি আমি রেডি রাখতে পারি, সব আমার কমপ্লিট। ঠিক আছে, এই টেবিলগুলোকে ভালো করে মুখস্থ করো, 1 to 20 আর 1 to 25 নাম্বারগুলোর স্কোয়ার, বর্গ। 1 থেকে 20 ঘর পর্যন্ত নামতা রোজ বারবার করে একদম মনের মধ্যে এনে ফেলো। 19 5 কত, 19 5 কত, 17 7 কত, এখন দেখো ভাবতে হচ্ছে, শর্ট করে বলতে পারছি না। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি 2 5 কত, 5 দুগুণে কত, ভাবতে হবে। হ্যাঁ, কিন্তু 7 17 কত, 5 19 কত, এগুলো কিন্তু ভাবতে হবে। এই জন্য 20 পর্যন্ত নামটা খুব ভালো করে মুখস্থ করে রাখো, নাম্বার দেখলেই বুঝে যাবে এই নাম্বারটা কি কি দিয়ে ডিভাইড হবে। যে একটা নাম্বার দেবে, সঙ্গে সঙ্গে তোমার মাথায় ক্লিক করবে এই নাম্বারটা কি দিয়ে ডিভাইড হবে, বুঝে যাবে, যদি তোমার নামটা ভালো করে মুখস্থ থাকে। বুঝতে পেরেছো? আর নামটা যার মুখস্থ নেই, সে নাম্বার নিয়ে নাম্বার সেন্স তার মধ্যে আসবে না। তুমি একটা জিনিস দেখো, 12, এই নাম্বারটা দেখার সাথে সাথে কি কি মনে পড়ছে আমাদের? 12কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, তাই তো? কিন্তু একটা দেখো, মনে করো 2 3 7, এই নাম্বারটা দেখার সাথে সাথে আমাদের কিন্তু অনেক কিছু মনে পড়ছে না। ঠিক বলছি আমি কথাগুলো? এই নাম্বার সেন্সটা যার যত ভালো আছে, সে তত ভালো ক্যালকুলেশন করতে পারবে। নাম্বার সেন্স তৈরি করতে গেলে টেবিল ভালো করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যা যা বলছি খুব ফলো করো, চাকরি পাওয়া খুব ইজি। একটা জিনিস মনে রাখবে। হ্যাঁ, বলো। হুম, করে দেবো। যে পোর্শন, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব প্রথমে, হ্যাঁ, সেই টপিকের ওপর যে কি কি কোশ্চেন আগে সেটা নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, তারপর দেখবে সব ইজি হয়ে গেছে। মানে একসাথে যদি পুরোটা নিয়ে করতে যাই, কারণ অনেক কিছু অজানা আছে, অনেক জিনিস জানা নেই, সেইগুলো তখন বুঝতে অসুবিধা হবে, মনে হবে যেন খুব প্রেশার পড়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাবে। যখন যেটা নিয়ে আলোচনা করবো, তখন সেইটা নিয়ে ভালো করে সেই ধরনের কোশ্চেনগুলোকে আমি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যদি আর কারোর কোনো কনফিউশন থাকে একটু বলে নাও, ক্লাসটা এখনই আমি এন্ড করে দেবো। হ্যাঁ, বাড়ির কাজ ওই তোমাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, কালকে কিংবা পরশুদিন পাঠিয়ে দেওয়া হবে, তোমরা এই গ্রুপটাকে ফলো করবে, ওই স্যার, মানিক স্যার তোমাদেরকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ওটা পিডিএফ আকারে, ওটা 1 দিন 2 দিন একটু সময় লাগবে রেডি করতে, সেটাকে রেডি করে নিই, তারপর রেডি করে নিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আর খুব ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে। আজকে যা হয়েছে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, যা লেখা দেখলে এই লেখাটাই পেয়ে যাবে। খুব ভালো করে বারবার লেখাটা দেখো, আর আমার লেখাটা দেখার থেকে নিজে খাতায় লিখেছো সেই লেখাটাকে ভালো করে দেখো, আমার সাথে পরে মিলিয়ে নিও। যদি কোনো অসুবিধা হয়, ওই গ্রুপ যখন করে দেওয়া হবে সেখানে জানাবে, সেরকমভাবে হেল্প করবো। ঠিক আছে।
হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাদের সকলকে থ্যাংক ইউ। খুব ভালোভাবে রেডি হও। অসুবিধা থাকলে জানাবে, সেরকমভাবে আমি ধীরে সুস্থে করিয়ে দেবো জিনিসগুলো। ঠিক আছে? ঠিক আছে, তোমরা লিভ করতে পারো। হুম, গুড নাইট। লিভ করতে পারো।